বলো। ভাইয়া বলো। ভাইয়া হ্যাঁ। আমার এই যে একটা সমস্যা আছে যে বস্তুটা যখন নিউট্রাল হয়ে গেল, ওই যে ওইটার উপরে আঙুল দেওয়ার উপরে, যে এই যে উপরে যে প্লেটটা ছিল প্লেটের উপর আঙুল দেওয়ার উপরে যখন ঘটলো, আঙুল দেওয়ার পরে কি ঘটলো, এটা ওটা তো বুঝিনি। আচ্ছা আচ্ছা, ওই গতদিন যে ভিডিওটা দেখছিলা ওইটা, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে সাধারণত যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে তোমার মনে করো যে আমাদের যে বডি, আমাদের বডিতেও তো আসলে যে বলছিলাম না যে 10 টু দি পাওয়ার হচ্ছে 28, 10 টু দি পাওয়ার 28টি হচ্ছে ইলেকট্রন থাকে, হ্যাঁ। ইলেকট্রন যেহেতু চলাচল করতে পারে, আমরা যখন মনে করো কোনো একটা বস্তু ধরি তখন আসলে ওই ইলেকট্রনটা ওই বস্তুর মধ্যে চলে যায়। এখন মনে করো কোনো একটা বস্তু সাপোজ ধনাত্মক চার্জের জন্য হচ্ছে কি হয়েছে, মানে মাঝখানে ফাঁকা জায়গাটা বৃদ্ধি পাইছে। এখন যখনই আমি এটাকে টাচ করতেছি তার মানে আমার বডি থেকে ইলেকট্রনগুলো ওই জায়গা দখল করবে, যে ওই ধনাত্মককে তখন কি করে দিবে, ভ্যানিশ করে ফেলবে, প্লাস মাইনাস কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তখন কিন্তু মাঝখানে ফাঁকা জায়গাটা কি হয়ে যাবে, কমে কমে যাবে। কমে যাবে, ঠিক আছে। তো এখন মনে করো যে তখন আসলে ওই যে মাঝখানে ফাঁকা জায়গাটা কমে গেছে, হ্যাঁ। তো ভিডিওতে আর কি ঘটেছিল বলো তো। তারপর আবার যখন আঙুল সরায়া নাই, ওই রডও সরায়া নাই, তখন আবার দেখা যাচ্ছে জায়গা বৃদ্ধি পাচ্ছে ভিতরে। তখন ভেতরের জায়গাটা বৃদ্ধি পাচ্ছিল, মানে হচ্ছে আঙুল সরাই নিছে এবং হচ্ছে ওই বস্তুর গ্লাসও সরাই নাই। গ্লাসও মাইনাস চার্জ ছিল, তাই না। কিন্তু সেই ক্ষেত্রে তো আসলে সেই ক্ষেত্রে তো এটা হওয়ার কথা ছিল না। ওইখানে হয়তো ওই ভিডিওটা দেখে ওটার একটু ব্যাখ্যা করা যাবে আর কি। আচ্ছা, এইখানে আমি জাস্ট শুরু করি, ওইখানে ভিডিওটা না দেখে আসলে এভাবে ব্যাখ্যা করা যাবে না, আমারও খেয়াল আসতেছে না আসলে কতটুকু দেখিয়েছিলাম। আচ্ছা, এখানে দেখো আমরা আজকে যে আলোচনাটা শুরু করব সেটা হচ্ছে আমরা এর আগের দিন পর্যন্ত যে অংশটা করিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে তড়িৎ আবেশ পর্যন্ত আমরা দেখিয়েছিলাম। এই আবেশের মধ্যে আসলে বিভিন্ন ধরনের চার্জিতকরণ, এই প্রসেসটা এর মধ্যে আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো আজকে, যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এই বিন্দু চার্জ বলা হয়। তো বিন্দু চার্জ জিনিসটা আসলে কি। তো বিন্দু চার্জ হচ্ছে, মনে করো যে আমাদের এটাকে বলা হয়েছে পয়েন্ট চার্জ। মানে মনে করো যে এখানে একটা আমি বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, এই অল্প একটু চার্জ, এই চার্জটাকে আমরা আসলে বলে থাকি বিন্দু চার্জ। তো চার্জ আসলে কয়েক ধরনের হতে পারে, মানে বড় আকারের কোনো বস্তুতে চার্জিত অবস্থায় থাকতে পারে, আবার ছোট আকারের কোনো একটা বস্তু চার্জিত আকারে থাকতে পারে। ছোট আকারের যে বস্তু সেটাকে আমরা বলে থাকি হচ্ছে এই বিন্দু চার্জ। তো চার্জ আসলে কয়েক ধরনের হতে পারে, আমি একটু এখানে একটু উল্লেখ করার চেষ্টা করি যে আসলে কয় ধরনের হইতে পারে। একটা হচ্ছে আমরা বললাম যে বিন্দু চার্জ, একটা বললাম হচ্ছে আমরা বিন্দু চার্জ। আচ্ছা, একটা হচ্ছে আমাদের বিন্দু চার্জ, বিন্দু চার্জ। আরেকটা হতে পারে আমাদের পরক চার্জ, পরক চার্জ। আচ্ছা, এই পরক চার্জ, এই জিনিসটা অনেকে বুঝতে পারে না। বিন্দু চার্জটা অনেক সময় মানে নামটাই আসলে কি জিনিস সেটা বোঝা যাচ্ছে, তাই না। আচ্ছা, কিন্তু পরোক্ষ চার্জ এই বাংলাটা অনেক সময় অনেকে বোঝে না, আমি যদি ইংরেজিটা বলি তাহলে বুঝবে। সেটা হচ্ছে এই পরোক্ষ চার্জ মানে হচ্ছে টেস্ট, টেস্ট চার্জ, টেস্ট, টেস্ট চার্জটাকে আমরা বলে থাকি, টেস্টের বাংলা শব্দটা হচ্ছে পরোক্ষ, টেস্ট চার্জ। আর এটা হচ্ছে আমাদের বলা হচ্ছে যে পয়েন্ট চার্জ। ওকে। আচ্ছা, তাহলে আর আমাদের বড় আকারের কোনো একটা বস্তু থাকলে সেই ক্ষেত্রে ওই চার্জটাকে আমরা মানে এমনি নর্মালি চার্জ বলে থাকি আর কি। তো এখন বিন্দু চার্জ আসলে বিষয়টা কি। আমরা বললাম যে ক্ষুদ্র আকারের কোনো একটা মানে বিন্দুতে যদি চার্জ থাকে তখন সেটাকে আমরা বলবো বিন্দু চার্জ। এই যে এখানে বলছে চার্জিত বস্তুগুলোর আকার মধ্যবর্তী দূরত্বের তুলনায় ছোট হলে, একটু ভালো করে খেয়াল করবা, মানে এখানে কিন্তু বলেছে যে চার্জিত এর যে আকার, এইটা, এটা যদি এর মাঝখানে যে দূরত্ব আছে
এই দূরত্বর তুলনায় যদি এটা ছোট হয়, হ্যাঁ। এখন মনে করো সাপোজ আমি এখানে একটা চার্জের কথা বললাম বড়, এখানে একটা চার্জের কথা বললাম বড়। এখন এই মাঝখানের যে দূরত্বটা, সেই দূরত্বর তুলনায় যদি এই এইটা যদি অনেক ছোট হয়, তখন সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা পরোক্ষ চার্জ বলতেছি, এই সরি বিন্দু চার্জ বলতেছি। তাহলে বিন্দু চার্জের ব্যাপারটা সবাই বুঝতে পারলা কিনা? মানে এই যে যে এখানে যে দুইটা বস্তু থাকবে, চার্জিত যে দুইটা বস্তু থাকবে, এই দুইটা বস্তু আসলে এই বস্তুগুলোর যে আকারটা, সেই আকারটা এই মাঝখানের যে দূরত্ব এর তুলনায় হচ্ছে আকারটা অনেক কম হবে। যদি হয় তখন সেই পয়েন্টটাকে আমরা বলে থাকি হচ্ছে পয়েন্ট চার্জ বা বিন্দু চার্জ বলা হয়। কি বলা হয়? বিন্দু চার্জ। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে পরোক্ষ চার্জ বা টেস্ট চার্জ আসলে কি? যদি কোনো একটা চার্জ দিয়ে কোনো কিছুকে পরীক্ষা করা হয়, ওই যে অনেক সময় আমরা বলি না যে হচ্ছে ওই যে স্বর্ণ পরীক্ষার সময় আসলে কোষ্টি পাথর লাগে, এরকম টাইপের একটা মানে অংশ প্রচলিত আছে, এরকম ধরনের কথা বলা হয়। তো এখানে মনে করো আমি সাপোজ এখান থেকে একটা নতুন পেজ নিয়ে বলি। এখানে মনে করো এইটা হচ্ছে আমাদের একটা চার্জ এইখানে রাখা আছে। এখন এই চার্জ চার্জ একটা নির্দিষ্ট এরিয়া ব্যাপী তার প্রভাবটাকে বিস্তার করে রাখবে, এইটা। ওকে, এইটা মনে করো যে এই ঘটনা, এই অংশের মধ্যে তার প্রভাব আছে। এখন কোনো একটা চার্জকে যখন আমি এর মধ্যে আনবো, আনার পরে এ কিন্তু প্রতিক্রিয়া দিবে, একে এই যে প্লাস প্লাস হওয়ার কারণে একে এই দিকে একটা ধাক্কা দিয়ে বের করে দিবে। ওকে, তাহলে এই যে যে আমি এই চার্জটাকে নিয়ে এসে এর মধ্যে নিয়ে আসার পরে আমি এই যে যে আমাদের তড়িৎ ক্ষেত্র, এটা যদি আমরা তড়িৎ ক্ষেত্র বলি, তড়িৎ ক্ষেত্র কি জিনিস আমরা আসতেছি, তারপর আমি আগে থেকে একটু বলে নিই। কোন একটা চার্জ যে ক্ষেত্রব্যাপী তার প্রভাব বিস্তার করে, ক্ষেত্রব্যাপী যে প্রভাব বিস্তার করে, সেটাকেই বলা হয় হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, এখন এই চার্জটা এর মধ্যে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে এই তড়িৎ ক্ষেত্রের তীব্রতাটা কেমন। তো এই চার্জ দিয়ে যেহেতু আমি এই জিনিসটা পরীক্ষা করতেছি, তাই এই চার্জটাকে আমি পরোক্ষ চার্জ বলবো। তো পরোক্ষ চার্জ আসলে সাধারণত ধরা হয় হচ্ছে এই 1 কুলম্ব চার্জটাকেই আসলে আমরা বলে থাকি হচ্ছে পরোক্ষ চার্জ। হ্যাঁ, মানে খুব ছোট একটা চার্জ দিয়ে আসলে পরীক্ষা করা হয়, এই জন্য এটাকে আমরা বলে থাকি পরোক্ষ চার্জ। ওকে, জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা? অসুবিধা আছে বুঝতে? না ভাইয়া। আচ্ছা, ওকে। তো এখন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ফাইজা বলছি, একটা কথা ছিল। হ্যাঁ ফাইজা, বলো। স্যার আমার নেট প্রবলেমের কারণে আমি 3 দিন ক্লাস করতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ, ও তাহলে স্যার এরপর থেকে ইনশাল্লাহ ক্লাস করব। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ক্লাস না করতে পারলে ওই আগের ক্লাসগুলো হচ্ছে তোমার হচ্ছে ওইখানে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে ওইটা দেখে নিও, তাহলে যাতে পরের গুলোতে আর ঝামেলা না হয়। হ্যাঁ, জি স্যার। আচ্ছা ওকে। তাহলে আমি বিন্দু চার্জ আর পরোক্ষ চার্জ এই দুটো জিনিস আমি সবাইকে বোঝাতে পারছি হয়তো। কেউ বুঝতে অসুবিধা হলে আমাকে বলো। বিন্দু চার্জ আর পরোক্ষ চার্জ সবাই কি বুঝতে পেরেছো? ভাইয়া পরোক্ষ চার্জটা আরেকবার বলেন একটু। আচ্ছা, পরোক্ষ চার্জ মানে হচ্ছে পরীক্ষা করার জন্য যে চার্জ নেওয়া হয়। হ্যাঁ, মানে কোনো একটা জিনিস আমি পরীক্ষা করব, ওই পরীক্ষা করার জন্য যে যে চার্জটা নিব সেটাকে আমরা বলবো পরোক্ষ চার্জ। ওকে স্যার জি আর ভাইয়া। বিন্দু চার্জ? বিন্দু চার্জ হচ্ছে আমাদের এই যে এখানে প্রথমে আমরা বলছি, বিন্দু চার্জটা হচ্ছে যখন এরকম দুইটা চার্জিত বস্তু আছে, এখন এই চার্জিত বস্তুর আকারের তুলনায় মাঝখানের দূরত্বটা আসলে কি হবে, এই যে মাঝখানের দূরত্বটা আসলে বেশি হওয়া লাগবে। হ্যাঁ, মাঝখানের দূরত্বটা যদি বেশি হয় তখন এই চার্জটাকে আমরা বলবো হচ্ছে পয়েন্ট চার্জ। ওকে, তখন এটাকে বলবো হচ্ছে বিন্দু চার্জ বা বিন্দু আধান। এই যে এখানে বলছে যে চার্জিত বস্তুগুলোর আকার মধ্যবর্তী এই যে দূরত্বের তুলনায় যদি ছোট হয়, মানে এর আকারটা কি হবে, মাঝখানের দূরত্বের তুলনায় ছোট হবে। কথা কি বুঝতে পেরেছো? মানে জি স্যার। এইটা আছে, এখন এইটা আছে। এখন মনে করো যে
এইবার এটাকে কি আমি বিন্দু চার্জ বলতে পারবো? না ভাইয়া। কেন পারবো না বলো? আকার তো অনেক বড় আর মাঝখানের ডিস্টেন্সটা খুবই কম। হ্যাঁ, মাঝখানের এই যে ডিস্টেন্সটা দেখো অনেক কম, কিন্তু আকারটা তো বড়, এই যে আকার বড়, তাই তো? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে বিন্দু চার্জ বলবো না। তাহলে বিন্দু চার্জ কোনটার ক্ষেত্রে বলবো? এইটা আর এইটা যদি এরকম হয় তখন আমি কিন্তু এই ঘটনাকে কি বলবো? বিন্দু চার্জ বলবো। এটুকু বুঝছো নাকি বোঝো নাই বলো? এখন দেখো এর আকারটা খুবই ছোট আর এর মাঝখানের দূরত্বটা অনেক বড়। হ্যাঁ, বুঝছো সবাই? এই সবাই কি বোঝাতে পারছি আমি? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, কোনো বুঝতে অসুবিধা হইলে আমাকে বলবা, যাতে তোমাদেরকে আমি সঠিকভাবে বোঝাতে পারি আর কি। আচ্ছা ওকে, তো এরপরে আমাদের যে কথাটা আসতেছে সেটা হচ্ছে এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ লাইন এখানে বলেছি, যে লাইনগুলো আমরা আগে থেকেই জানি, তারপরেও আমি বলার চেষ্টা করেছি। আমরা জানি দুটি বিপরীত জাতীয় আধান পরস্পরকে কি করে? আকর্ষণ করে। বিপরীত চার্জ পরস্পরকে কি করে? আকর্ষণ করে। আমরা জানি যে সরি, এখানে কি হলো? বিপরীত জাতীয় আধান। ও হ্যাঁ, ঠিকই আছে। বিপরীত জাতীয় আধান মানে কি? এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তাহলে প্লাস মাইনাস কি করবে? অবশ্যই আকর্ষণ করবে। আর যদি সমজাতীয় চার্জ হয়, দুইটাই মাইনাস অথবা দুইটাই প্লাস, তাহলে এরা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। এই লাইনটুকু বুঝতে পেরেছো সবাই? এরপরে আমরা জি চলে ভাইয়া। আসি দুইটা চার্জের মধ্যে আমাদের কিছু ঘটনা। দুইটা চার্জের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ যে বলটা, সেটা কিসের উপরে নির্ভর করে? তো বলা হয় সেটা তিনটা জিনিসের উপরে নির্ভর করে। কিসের কিসের উপর নির্ভর করে? এখানে বলা হয় যে আধান দুইটির পরিমাণের উপর নির্ভর করে। আধান দুইটির হচ্ছে পরিমাণের উপর নির্ভর করে, মধ্যবর্তী যে দূরত্ব তার উপর নির্ভর করে, আর ওই আধান দুইটির মাঝখানে অবস্থিত যে প্রকৃতি আছে বা মাধ্যম আছে সেই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তার মানে আমি বললাম যে এইখানে এই যে এখানে আমি দেখাচ্ছিলাম, মনে করো সাপোজ, মনে করো এইটা একটা আমাদের আধান, এইটা একটা আধান আছে। এখন এই দুই এর মাঝখানে যে বলটা, সেই বলকে এফ দিয়ে প্রকাশ করতে পারি। এই বলটা নির্ভর করবে কিসের উপরে? ফার্স্টে এর পরিমাণের উপর, এটা কি পরিমাণে আছে তার উপরে, এই পরিমাণের উপর। তারপরে মাঝখানের যে দূরত্ব, এটাকে যদি ডি দিয়ে প্রকাশ করো তাহলে এই দূরত্বের উপরে। এবং এর মাঝখানে আসলে আমরা কি নিয়েছি? এটা হচ্ছে বায়ু নাকি অন্য কোনো মাধ্যম? এটাকে পানির মধ্যে নিয়েছি নাকি বায়ুর মধ্যে নিয়েছি, সেই মাধ্যমের উপরে নির্ভর করবে। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা ওকে, তো তাহলে আমরা এখানে যে বিষয়টা দেখালাম, তাহলে এই তিনটা জিনিস একটু মাথায় রাখবা। এই তিনটা জিনিস দিয়ে কিন্তু এমসিকিউ হয়। এই বহুপদীমূলক যে এমসিকিউগুলো আছে সেইগুলো আছে এই তিনটার উপর বেস করে হতে পারে। তো আচ্ছা, আমরা এই অধ্যায়ের মধ্যে অঙ্ক করার যে হচ্ছে আমাদের ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলো যে কুলম্বের সূত্র থেকে শিখবো আর কি। তো কুলম্বের সূত্র বলে একটা সূত্র আছে, বিজ্ঞানী কুলম্ব হচ্ছে এই সূত্রটা প্রদান করেন। এবং সেটা প্রদান করেন কেমন? দুইটা চার্জের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেই বলটা কেমন হবে সেই জিনিসটা আসলে বিজ্ঞানী কুলম্ব আবিষ্কার করেন। এবং তিনি বলেন, এইভাবে একটা কথা বলেন, যে কথাটা অনেকটা বিজ্ঞানী নিউটনের হচ্ছে যে মহাকর্ষর যে সূত্র, সেই সূত্রের সাথে কিন্তু মোটামুটি একই রকম আমরা বলতে পারি। তো আমি মহাকর্ষের সূত্রের সাথে এটাকে একটু একই রকম আসলে আচরণ করে সেই বিষয়টা একটু জাস্ট হচ্ছে বোঝানোর চেষ্টা করব, কারণ আমাদের এই অধ্যায়ের মধ্যে কিন্তু মহাকর্ষের এই বিষয়গুলো আমাদের কাজে লাগবে। তো আমি একটু এখানে দেখানোর চেষ্টা করি যে আসলে সূত্রে তিনি কি বোঝাতে চেয়েছিলেন। আচ্ছা, তো প্রথমে আমি এখান থেকে দুইটা শেপ নেওয়ার চেষ্টা করি, যে এখান থেকে মনে কর। স্যার এটা কি স্থির বিদ্যুতের অধ্যায়? হ্যাঁ হ্যাঁ, স্থির বিদ্যুতের অধ্যায় পড়াচ্ছি। হ্যাঁ, তুমি তো গত ক্লাস মনে হয় করো নাই না? গত ক্লাস কি করছিলা তুমি? জি না স্যার, করি নাই নেট আচ্ছা প্রবলেমের কারণে। আচ্ছা, ওইটা হচ্ছে ওই তোমার হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, দেখবো ওই লিঙ্ক থেকে দেখে নিবা ওইটা।
আচ্ছা ওকে, তো আমি এইখানে সাপোজ এই জিনিসটা একটু দেখো, এখানে যে ব্যাপারটা বলতেছি সেটা হচ্ছে আমাদের মনে করো যে, আচ্ছা এটা কি দেখা যায়, এটা যদি জি ভাইয়া। দেখানো যায় তাহলে আমি গোল টাইপের এরকম একটা বস্তু নিই যাতে ভালো দেখা যায়। আচ্ছা ওকে, তো এখন মনে করো দুইটা বস্তু আমরা নিলাম, দুইটা বস্তু নিলাম। এখন এই দুটো বস্তুর ক্ষেত্রে এই দুইটা বস্তুকে আমরা বলতেছি হচ্ছে এখন আবার কি আসলো, চেষ্টা করবা ক্লাস টাইমের আসার চেষ্টা করবা, যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে পরে দেখে নিবা, ক্লাসের মাঝে বেশি ডিস্টার্ব করলে আবার সমস্যা। আচ্ছা এইখানে দেখো, এখানে যে ব্যাপারটা ঘটতেছে, আমি ধরলাম যে এইখানে চার্জ আছে, তো এই চার্জটাকে আমি কি চার্জ বলতে পারবো, কে বলবা? বিন্দু চার্জ। এটাকে আমি পয়েন্ট চার্জ বলতে পারবো। কেন পয়েন্ট চার্জ বলতে পারবো? কারণ হচ্ছে এইটা এই মাঝখানে দূরত্বের তুলনায় এটা ছোট, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের চার্জ, এটাকে আমরা বললাম Q1, আর এইটাকে আমি ধরে নিলাম হচ্ছে Q2। বিজ্ঞানী কুলম যে কাজটা করেছিল, এই দুইটা একে অপরকে কি করবে বলো তো? একে অপরকে কিন্তু আকর্ষণ করবে। আর প্রশ্ন হচ্ছে একে আকর্ষণ করবে আর এইটা একে আকর্ষণ করবে। জিনিসটা বুঝছো কিনা বলো? জি ভাইয়া। জি ভাইয়া। তো এখন বিষয় হচ্ছে যে এইটা একে আকর্ষণ করবে, এটা একে আকর্ষণ করবে। এখন আমি যদি মনে করো জিনিসটাকে একটু বোঝানোর জন্য এরকম বলি যে এটা 1 নম্বর বস্তু মনে করো, আর এইটা আমি 2 নম্বর বস্তু বললাম, ওকে? তাহলে এর যে আকর্ষণের ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে, এই আকর্ষণের ব্যাপারটাকে আমি এফ কি বলতে পারবো, 1 2 বলতে পারবো। কেন 1 2 বললাম? কারণ 1 হতে 2 এর দিকের এই আকর্ষণ বলটা, ডিরেকশনটা এমন হবে। আর এর ক্ষেত্রে আমি যদি বলতে চাই তাহলে এর ক্ষেত্রে কি হবে, 2 থেকে 1 এর দিকে, মানে এদিক থেকে এদিকে, ওকে? মানে এদের মধ্যবর্তী যে আকর্ষণের যে বলটা সেটা এরকম টাইপের হবে আর কি, 2 থেকে 1 এর দিকে, এই 1 থেকে 2 এর দিকে, আর এটা হচ্ছে 2 থেকে 1 এর দিকে। বিষয়টা বুঝতে পারছো নাকি পারো নাই বলো? জি ভাইয়া বাকি। আচ্ছা, তো এখন মনে করো তাহলে এই দুইটা চার্জের মধ্যে যে আকর্ষণও হতে পারে আবার বিকর্ষণও হতে পারে। কখন আকর্ষণ হবে? যখন একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে, তখন আকর্ষণ হবে। কিন্তু যদি দুইটাই প্লাস হয় অথবা দুইটাই যদি মাইনাস হয় তাহলে এখানে কিন্তু বিকর্ষণ হবে, ওকে? সবাই কি বুঝতে পারলা কিনা? জি জি ভাইয়া। স্যার। এই জন্য কিন্তু আমি একটু আগেই কিন্তু এই কথাটা বলে নিয়েছি কিন্তু যে বিপরীতজাতীয় চার্জ পরস্পরকে আকর্ষণ করে আর সমজাতীয় চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, এই কথা কিন্তু অলরেডি আমি বলে নিয়েছি এই জন্য। আচ্ছা ওকে, তো এর মধ্যবর্তী যে বলটা, সেই বলটা কিন্তু সে নির্ণয় করেছিলেন। হ্যাঁ, প্রশ্ন হতে পারে, তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে এইটার সাথে কেমনে হচ্ছে নিউটনের সূত্রের হচ্ছে মিল কেমনে পাওয়া যায়? আপনি তো বললেন যে মিল পাওয়া যায়, তাহলে মিলটা কেমনে পাওয়া যায়? আচ্ছা, তো সেটাকে আমরা এইভাবে বলতে পারি, দেখো আমি মহাকর্ষের সূত্রে কি শিখেছিলাম? মহাকর্ষের সূত্রে শিখেছিলাম যে এখানে একটা বস্তু আছে, আবার মনে করো যে এই বস্তুটা এখানে আর একটা বস্তু আছে, তো এই দুটো বস্তুর মধ্যে এক ধরনের আকর্ষণ বল আছে, এবং বিজ্ঞানী নিউটন বলছিলেন এই বলটাকেই বলছিলেন হচ্ছে মাধ্যাকর্ষণ বল। হ্যাঁ, এই মাধ্যাকর্ষণ বলের কথা বলেছিলেন, এটাকে M1 বলেছিলেন, এটা M2 বলেছিলেন, এবং তিনি বলেছিলেন যে এর মাঝখানে যে বলটা, সেই বলটা এই দুইটার ভরের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তনুপাতিক। এই জিনিসটা সবার মনে থাকার কথা, দূরত্বের বর্গের ব্যস্তনুপাতিক, মাঝখানের এই দূরত্বটা যদি হচ্ছে আমরা ডি হিসাবে কল্পনা করি। এটুকু বুঝছো কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। এর আগেও কিন্তু তোমরা এইগুলো করেছো, এই জিনিসটা কিন্তু তোমরা দেখেছো। এই দুটাকে একসাথে করলে আমরা যে জিনিসটা পাইতাম সেটা হচ্ছে এফ সমানুপাতিক M1 M2 বাই ডি স্কোয়ার,
এবং এখান থেকে আমি এই সমানুপাতিক চিহ্নটাকে উঠালে আসলে এখান থেকে আমরা একটা জি বলে একটা ধ্রুবক পাইতাম, যে জি ধ্রুবকটার নাম হচ্ছে, আমরা বলছিলাম এই জি এর নামটা আসলে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, তাই না? জি স্যার। তো এই হচ্ছে আমাদের নিউটনের যে মহাকর্ষ সূত্র ছিল, দুইটা বস্তুর মধ্যবর্তী যে আকর্ষণ বা আকর্ষণ বলের যে মানটা, সেটা হচ্ছে এইভাবে নির্ণয় করা হয়েছিল। সেম টু সেম ভাবে আমরা এখানেও কিন্তু এই হিসাবটা করতে পারবো। তো এই হিসাবটা আসলে কিভাবে করতে পারবো? ওই একইভাবে এর মাঝখানে যে দূরত্বটা, এই দূরত্বটা আমরা এরকম করে মনে করো ধরলাম, এই দূরত্বটা হচ্ছে ডি। ওকে, আচ্ছা, এখন অনেকের মাঝে কিন্তু এখানে আসলে ঝামেলা সৃষ্টি হয়। ঝামেলাটা হচ্ছে কি ভাইয়া, আমি এই দূরত্বটা কোথা থেকে নিব? তো আপাত দৃষ্টিতে আমি তোমাদেরকে বলতেছি যে এই মাঝামাঝি জায়গা থেকে নিব। কেন মাঝামাঝি জায়গা থেকে নিব, এর পেছনের ব্যাখ্যাটা আমরা পরে দিব, পরে আমরা আসতেছি ওখানে, হ্যাঁ, ওই ব্যাখ্যাতে আসবো। মাঝামাঝি থেকে আমরা এই দূরত্বটা নিচ্ছি, এর মাঝখানের যে দূরত্ব সেটাকে আমরা ডি বলতেছি। তাহলে এর মাঝখানের যে এফ বলটা, সেই বলটা কি হবে? বিজ্ঞানী কুলম বলল এই এর মতো করেই বলল, অর্থাৎ এর দুটা চার্জের গুণফলের সমানুপাতিক, আর এর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সবাই কি বুঝতে পেরেছো নাকি? জি ভাইয়া। আচ্ছা, এখন এই দুটাকে যদি আমি একসাথে করি, তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে Q1 Q2 বাই ডি স্কোয়ার, এবং এখান থেকে আমরা এটা সমানুপাতিক চিহ্নটা যদি উঠায় দিই, তাহলে এখান থেকেও আমাদের একটা ফর্মুলা আসবে, যে ফর্মুলাটা আসলে আমরা বলতেছি একটা ধ্রুবক আসবে, যে ধ্রুবকটাকে আমরা কে বলে থাকি, Q1 Q2 বাই ডি স্কোয়ার বলে থাকি। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই কেটা কি? কেটাকে আসলে কুলম্বের নাম অনুসারে বলা হয়েছে কুলম্ব ধ্রুবক। কেটাকে বলা হয়েছে কুলম্বের ধ্রুবক। এখন তুমি বড় ক্লাসে দেখবা সি দেওয়া আছে, সিতে আসলে কুলম্বের যে নামটার সাথে ম্যাচ করে, কিন্তু আমাদের এই ক্লাসের বইতে দেখছি এখানে কে দিয়েছে। এখন এমন হইতে পারে বইটা লিখেছে কাইকোবাদ স্যার, তার নাম অনুসারে দেখাচ্ছে যে এই ধ্রুবকটার নাম দিয়ে দিয়েছে, এখানে কোনো ফ্যাক্ট না। বাট এই ধ্রুবকটা কে বলতেও আমরা যা বুঝবো, সি বলতেও আমরা ওই একই জিনিসই বুঝবো। সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ওকে। তো এখন এই কে এর মানটা আসলে কেমন হবে? কে এর যে মানটা, এই মানটা কেমন হবে? আচ্ছা, এখন এই কে এর মানটা হচ্ছে কেমনে হবে সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি, যে কে এটা কি জিনিস। তো বলা হয় যে কে এর মানটা হচ্ছে, হিসাব করে বিজ্ঞানীরা বলছে যে কে এর মানটা হবে হচ্ছে এমন, বাট কে এর মানটা কেমন করে আসলো আমি সেটাও দেখাবো। এটা বলা হচ্ছে যে 9 গুণ 10 টু দি পাওয়ার 9, 9 গুণ 10 টু দি পাওয়ার 9 হচ্ছে কে এর মানটা হবে। তো ভাই কেমনে আসলো কে এর মানটা 9 গুণ 10 টু দি পাওয়ার 9? এখানে বলা হয় যে কে এর মানটা আসছে হচ্ছে এরকম, যে কে ইজ ইকাল টু, এখানে আমরা একটা জিনিস পাই যেটা হচ্ছে 4 পাই ইপসাইলন নট, এইরকম একটা টার্ম আমরা ব্যবহার করি। তো এইখানে যদিও তোমাদের বইয়ের মধ্যে এই ভাষাটা ইউজ করি নাই, বাট এটা তোমরা বড় ক্লাসে গেলেই এটা দেখতে পাবা। তো আমি একটু জাস্ট ব্যাখ্যা করব যে এটা কিভাবে আসছে, সেই জিনিসটা ব্যাখ্যা করার জন্য আমাদের এটা লাগবে। তো ইপসাইলন নটটা আসলে কি? ইপসাইলন নট আমরা বলে থাকি হচ্ছে, এটাকে পারমিটিভিটি বলা হয়, মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়। মানে হচ্ছে এই যে আমরা যখন হচ্ছে, সরি আমি ভুল বললাম, এটা হচ্ছে মানে এটাকে হচ্ছে বলা হয় পারমিটিভিটি, ঠিক আছে, কিন্তু এটাকে বলা হয় হচ্ছে ভেদন ক্ষমতা। ওকে, অর্থাৎ ভেদ করার যে ক্ষমতা সেটা, এটাকে আমরা ইপসাইলন নট বলে থাকি, এবং এই নট দ্বারা বোঝাই যে হচ্ছে এটা শূন্য মাধ্যমের ভেদন ক্ষমতা। মানে শূন্য মাধ্যমে চার্জগুলো দুটার মধ্যে যে বলটা কাজ করবে সেইটার কথা বোঝাচ্ছে এইখানে। তো এইখানে এই যে ইপসাইলন নট, এটার মান আছে 8.54 গুণ 10 টু দি পাওয়ার -12, এটা হচ্ছে আমাদের ইপসাইলন নটের মান। তো আমরা যদি এই জিনিসগুলো এখানে ইনপুট করি,
তাহলে এখানে যে ব্যাপারটা আসবে যে 4 গুণ 3.1416 গুণ, কেউ একজন ক্যালকুলেটর ধরতে পারো, অ্যান্সারটা কত আসতেছে আমাকে একটু বলো। কত আসে বলতো? 1.073 into 10 to the power minus 10. হ্যাঁ কত? 1.073. না 1.073 তো আসার কথা না। ভাইয়া 9.31 into 10 to the power 9. 9.31 গুণ 10 টু দি পাওয়ার 9। তো আমরা এখানে এটাকে মোটামুটি কাছাকাছি মান পাচ্ছি। এখানে আসলে আমাদের মানটা আর একটু যদি এক্স্যাক্টলি আমরা পাই তাহলে হয়তো আরও সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে তুমি উল্টা করে মানটা বের করে নিতে পারো, এর মান কিন্তু বের করা যায়। কেমনে বের করা যায় বলো তো? ওই যে 9.9 গুণ 10 টু দি পাওয়ার 9 কে বসায় দিয়ে ওর মানটা কিন্তু চেক করা যায়। ওকে, তো আমরা এখানে যে মানটা বললাম 8.54, আচ্ছা 8 পয়েন্ট, এখানে আমি একটু মনে হয় ভুল বললাম, এটা হচ্ছে 8.854 হবে। হ্যাঁ, এই জন্য এখানে মানটা একটু এলোমেলো আসতেছে। 8.854 এইটা বসাও তো, এটা বসায় দেখো তো কত আসে। এই মানটা এখানে বসাও। হ্যাঁ 8.98 into 10 to the power 9. 8.98 চলে আসছে ওখানে। জি ভাইয়া। তাহলে তো একটু ঝামেলা হয়ে গেল। আচ্ছা মানটা আমি একটু চেক করে দেখি, তোমরা একটু ক্যালকুলেটর ধরবা। হ্যাঁ, মানটা দেখি এক্স্যাক্টলি কত মানটা আসে, আমরা একটু ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া হ্যাঁ যে ক্যালকুলেটর থেকে মানটা বের করলে, মানে ক্যালকুলেটরে যে আমাদের যে ধ্রুবকগুলো দেওয়া আছে এখান হ্যাঁ থেকে হ্যাঁ যদি হ্যাঁ বের হ্যাঁ করি তাহলে 8.854 in 187 into 10 to the minus 12। আচ্ছা এই যে ইপসাইলন নটের মানটা, তাই না? হ্যাঁ হ্যাঁ 8.85। 8.854, তাই তো? এটাই তো? জি ভাইয়া। আচ্ছা ওকে, তো এইটা আমাদের এইটা হচ্ছে আসলে এই ধ্রুবকের মান। এই ধ্রুবকের মানটা এখানে যদি আমরা ইনপুট করি তাহলে আসলে মোটামুটি ওই জিনিসটাই পাবো বলে আমরা মানে ইনশিওর করে নিব যে আসলে আমরা এখান থেকে যে কে এর ধ্রুবকের যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 9। তো যদি কে এর মান কখনো আমাদের কোথাও ইনপুট করা লাগে তখন আমরা সবসময় এই যে 9 গুণ 10 টু দি পাওয়ার 9 বসাবো আর কি। যদিও এটা কিছুটা মনে করো যে ক্যালকুলেটর সঠিকভাবে করলে পরে 8.99 এরকম টাইপের একটা কোনো একটা মান আসে। তো এটাকে আমরা এক্স্যাক্টলি মোটামুটি ওই 9ই ধরে নিই আর কি। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে এই যে এখান থেকে আমরা যে বিষয়টা পাইলাম, আমি আরেকবার বলতেছি কথাটা, এই যে এখানে যে ধ্রুবকটা, এই ধ্রুবকটা তাহলে কার উপর ডিপেন্ড করতেছে? এই ধ্রুবকটা আসলে এখানে আমাদের যে ভেদন ক্ষমতা আছে সেটার উপর কিন্তু নির্ভর করতেছে। অর্থাৎ মনে করো আমি এখানে একটা চার্জ রাখলাম, এখানে একটা চার্জ রাখলাম, এখন এই দুইটা চার্জের মাঝখানে বিভিন্ন অবস্থা তো থাকতে পারে। যেমন তুমি মনে করো যে মাঝখানে থাকতে পারে হচ্ছে বাতাস, মাঝখানে থাকতে পারে পানি, মাঝখানে থাকতে পারে অন্য কোনো মাধ্যম, আবার মাঝখানে আমরা একবারে শূন্য মাধ্যমও চিন্তা করতে পারি। তো আমরা মোটামুটি ধরে নিব দুইটা চার্জের মাঝখানে অন্য কোনো মাধ্যম নেই, মাঝখানে মাধ্যম আছে হচ্ছে শূন্য মাধ্যম। আর ওই শূন্য মাধ্যমের ভেদন ক্ষমতাটা আমরা ধরে নিয়েছি হচ্ছে 8.854 গুণ 10 টু দি পাওয়ার -12। এই মানটা এই যে এইখানে যদি বসানো যায় তাহলে কে এর একটা মান আসে। তাহলে কে এর মানটা আমি কোন কনসেপ্টের উপর বেস করে বসাইছি? আমরা কে এর মানটা বসাইছি হচ্ছে এই মাঝখানের কন্ডিশনটা ধরে নিয়েছি হচ্ছে শূন্য মাধ্যম। মাঝখানে কি ধরে নিয়েছি বলো তো? শূন্য মাধ্যম ধরে নিয়েছি। কথা কি বুঝতে পারলাম? জি ভাইয়া। এখন প্রশ্ন হচ্ছে যে দেখো এইটা তুমি যদি ভালো করে না বোঝো তাহলে কিন্তু সমস্যা হবে কি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখাচ্ছে শূন্য মাধ্যমের পরিবর্তে অন্য কোনো মাধ্যমের কথা বলতেছে, তখন কিন্তু ঝামেলা হবে। এই জন্য তুমি এইটা একটু ভালো করে বুঝে যাবে যাতে পরবর্তীতেও কোনো সমস্যা না হয়। তাহলে এইটুকু কারো বুঝতে অসুবিধা আছে কিনা? না ভাইয়া। আচ্ছা ওকে, তাহলে আমরা এই জিনিসটা মোটামুটি শিওর হয়ে গেলাম যে এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তবে এইখানে আরেকটা ফ্যাক্ট আছে, আরেকটা ফ্যাক্ট হচ্ছে এই যে কুলম্ব ধ্রুবক,
এর এককটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি বলছিলাম একক কখনোই তুমি মুখস্থ করবা না, একক মুখস্থ করাটা আসলে ভালো ব্যাপার না। তো এইখান থেকে আমাদের বের করতে হবে। তো আমি কেমনে বের করব? আমরা জানি এফ ইজিক্যাল টু, আমাদের ফর্মুলাটা হচ্ছে এফ ইজিক্যাল টু কে ইন্টু কিউ ওয়ান। তাহলে এইটা হচ্ছে আমাদের ডি স্কোয়ার। তাহলে এখন আমি কার মান বের করতে চাচ্ছি? কে এর মানটা বের করতে চাচ্ছি। তাহলে কে এর সমান যদি আমি বলতে চাই তাহলে কি হবে ব্যাপারটা দেখো, এটার সাথে এটা গুণ হবে, তাহলে এফ ডি স্কোয়ার বাই Q1 বাই Q2। Q2। আচ্ছা এখন তুমি একটা বিষয় খেয়াল করো, এফ এর মানটা আমি বলে থাকি হচ্ছে নিউটন, এইটা হচ্ছে এম স্কোয়ার মিটার স্কোয়ার, আর নিচের দুইটা হচ্ছে কুলম্ব, চার্জের একক হচ্ছে কুলম্ব। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে বলো তো? নিউটন মিটার স্কোয়ার এবং কুলম্ব ইনভার্স 2। ওকে, তাহলে আমরা কিন্তু এই যে কুলম্ব, এই কুলম্বের যে ধ্রুবক তার হচ্ছে এককটা কিন্তু আমরা বুঝে গেলাম। আচ্ছা এখন যদি তোমাকে প্রশ্ন করে যে ভাইয়া হচ্ছে, তোমাকে প্রশ্ন করলো যে কুলম্ব ধ্রুবক না, তুমি হচ্ছে এই যে ইপসাইলন নট, এই ভেদন ক্ষমতা এর হচ্ছে তুমি এককটা কত সেটা বলো, তাহলে তুমি তখন কি বলবা? তখন কিন্তু তুমি এই জিনিসটা বলতে পারো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এর উল্টা ঘটনাটা ঘটবে। কেন ভাইয়া? কারণ হচ্ছে আমরা একটু আগে দেখছিলাম, আচ্ছা এই জিনিসটা এখানেই দেখাই, যে কে ইজিক্যাল টু 1/4 পাই ইপসাইলন নট, এই জিনিসটা। এখন তুমি এই যে এইখানে এই জিনিসটা যদি বের করতে চাও, এটাকে এখানে নিয়ে আসার পরে 1/4 পাই কে বলতে পারবো না? কেটাকে এখানে দিয়ে দিলা আর এটাকে এখানে নিয়ে আসলা। এখন তুমি বলো তো এই 4 তো আসলে ধ্রুব সংখ্যা, পাইও ধ্রুব সংখ্যা, তাহলে এটা কার উপর ডিপেন্ড করতেছে? কে এর উপরে। তাহলে কে এর মানটা যদি আমি এখানে বসাই তাহলে এটা উল্টে যাবে। তো উল্টে গেলে আসলে মানটা হবে কি? এইটাই উল্টা মান হবে। তো উল্টা মান হলে কি হবে? নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2 আর সি স্কোয়ার। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ইপসাইলন নটের মান, আর এইটা হচ্ছে আমাদের কে এর মান। ব্যাপারটা কি বোঝা গেল কিনা? তাহলে এটা হচ্ছে এই কে এর একক, মানে কুলম্ব ধ্রুবকের একক, আর এটাকে আমরা বলতেছি হচ্ছে ইপসাইলন নট এর একক। বিষয়টা বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। তাহলে এইভাবে করে কিন্তু আমরা কোনো একটা এককের তোমার হচ্ছে কোনো একটা একক কেমন হবে সেটা কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি। এটা মুখস্থ রাখতে হয় না, মুখস্থ রাখলে কিন্তু তুমি এটা ভুলে যাবা, পরীক্ষার হলে ভুল হয়ে যাবে, এই জন্য তুমি এখান থেকে বের করে নিবা। আচ্ছা বের করার ওয়েটা সবাই বুঝতে পেরেছো তো নাকি? জি স্যার। তাহলে এখন আমরা এখানে যে জিনিসটা আলোচনা করলাম আমি আরেকবার একটু বলি, সেটা হচ্ছে দুইটা চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল কেমন হবে সেটা বের করেছিল বিজ্ঞানী কুলম্ব। তিনি বলছিলেন যে দুইটা চার্জের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বলের যে মানটা, সেটা তাদের ভরের গুণফলের তাদের চার্জের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই কথাটা বলেছিলেন, তার উপর বেস করে আমরা সূত্রটা পেয়েছি, এই সূত্রটা, লাস্ট সূত্রটা, এই সূত্রটা আমাদের কাজে লাগবে। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট সূত্র আমাদেরকে, এফ ইজিক্যাল টু কে ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমি এখানে স্যার এখানে ডি এর বদলে তো আরও দেওয়া যাবে। হ্যাঁ, ডি এর বদলে তুমি আরও ব্যবহার করতে পারো। আর কে যদি তুমি মাঝখানের মানে ডিস্টেন্সটা বোঝাও তাহলে ওই সেম ঘটনাই বোঝাবে, ঠিক আছে? তো আমি মাঝখানের ডিস্টেন্স থেকে ওই ডি নিয়েছি আর কি। আচ্ছা ওকে, জি। তো এখন এইখানে দেখো, আমি যদি এফ ইজিক্যাল টু এই যে কে ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার বলতেছি, এখন তুমি বলো, যদি তুমি ইন্টারমিডিয়েটে উঠে দেখো যে এফ ইজিক্যাল টু আমাদের এমন করা লাগতেছে যে 4 পাই ইপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার, এইটা হইলে কি তুমি অবাক হয়ে যাবে বলতো? না ভাইয়া। এটা কিন্তু একই জিনিস, তুমি ইন্টারের বইতে দেখবা যে এই জিনিসটাকে এইভাবে লেখা আছে। তো বিষয়টা কিন্তু একই। আচ্ছা ওকে, তো আমাদের এই দুটো সূত্র লাগবে এবং এই দুটো সূত্রের মধ্যেও আরও আলোচনা আছে, সেইগুলোর মধ্যে আমরা যাব।
এই সূত্র যখন আমরা হিসাব করতে থাকি তখন আসলে ওই আলোচনাগুলো না করে দিলে অনেক সময় তুমি পরীক্ষার সময় অঙ্ক করতে যে ঝামেলায় পড়বা। তো আমি সেগুলো আলোচনা করে দিব, সূত্রের মধ্যে যাচ্ছি। তো এখন তারপর আমরা এখানে বললাম যে শূন্য মাধ্যমের যে ভেদন ক্ষমতা সেই ইপসিলন নটের মানটা আমরা বললাম হচ্ছে আমাদের 8.854 গুণ 10⁻11। এটাকে আমরা একক যদি লিখতে চাই এখানে কি একক লিখব, নিউটন ইনভার্স 1, মিটার ইনভার্স 2 আর সি স্কোয়ার, এটা আমরা পাইলাম। আর এইখানে আমরা একক পেয়েছি নিউটন মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, এরকম পেয়েছি। এটার সাথে এটার একটু পার্থক্য আছে, এইটাকে 1/, করে দিলে এটা পাওয়া যাবে। তো এই হচ্ছে আমাদের ঘটনা। তো আমরা এই জিনিসটা বুঝে নিলাম এবং তারপরে আমরা ওইটা কিভাবে বের করতে হয় সেই প্রসেসটাও আমরা দেখাই নিলাম। তো এইটুকু সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এবার তুমি একটু খেয়াল করো যে এই কুলম্বের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা এখানে কি বললো। কুলম্বের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা এখানে কি বলতেছে নির্দিষ্ট মাধ্যমে দুইটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের আধানের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল তাদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই ঘটনাই কিন্তু মহাকর্ষের ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম বলা হয়েছিল। মহাকর্ষের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনা সেম ছিল। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তো এই হচ্ছে আমাদের বিষয়টা ছিল। এরপরে আমরা আসি আমাদের পরবর্তী অংশে আসি। তাহলে এইটুকু সবাই তো ক্লিয়ার নাকি? জি ভাইয়া। আচ্ছা, আমরা আমাদের পরের যে অংশটা, এই যে এখানে আমাদের কুলম্বের যে ব্যাপারটা আসলো, এখন আমরা এই যে চার্জ, ভালো করে খেয়াল করবা, আমরা চার্জের ক্ষেত্রে কিন্তু বলে থাকি কি আমার কাছে হচ্ছে 20 কুলম্ব চার্জ আছে, তাহলে আমি 20 দিয়ে এখানে সি দিচ্ছি। এই সিটা কিন্তু ওই যে বিজ্ঞানী কুলম্বের নাম অনুসারে আমাদের দেওয়া হয়েছে। আমি এখানে 10 সি দিচ্ছি, এটাকে 10 কুলম্ব বলতেছি। ওকে, আচ্ছা, এইখানে কিন্তু আমাদের শুধুমাত্র যে এমন হবে এমনও কিন্তু না, কুলম্বের আগে কিন্তু আমাদের এমনও হইতে পারে যে 20 এনসি বলা থাকতে পারে, তারপরে আমাদের 20 মিউসি বলা থাকতে পারে, হ্যাঁ, তারপরে 20 এমসি বলা থাকতে পারে। ওকে, তো এখন এই এক একটাতে আসলে কি বোঝাচ্ছে, এই এন দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ন্যানো কুলম্ব, অর্থাৎ 20 গুণ 10⁻⁹ এটা কুলম্ব। এখানে বোঝাচ্ছে মাইক্রো কুলম্ব 10⁻⁶ মাইক্রো কুলম্ব। এইটাতে বোঝাচ্ছে মিলি কুলম্ব 10⁻³ মিলি কুলম্ব। কথা কি বুঝতে পেরেছো নাকি পারো নাই বলো? জি ভাইয়া। তার মানে এই যে আমরা যে প্রথম অধ্যায়ে শিখেছিলাম না, প্রথম অধ্যায়ের মধ্যে কিন্তু শিখেছিলাম, তোমাদের মনে থাকার কথা, প্রথম অধ্যায়ের মধ্যে আমরা কিন্তু এই বিষয়গুলো শিখেছিলাম যে কোনো একটা এককের সামনের যে আমাদের গুণিতক সেইগুলো কিন্তু আমরা শিখেছিলাম। বিভিন্ন ধরনের জিনিস ছিল ওখানে, ছিল টেরা, পেটা, গিগা, তারপরে মেগা, আরও বিভিন্ন ধরনের জিনিস ছিল। এখন প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু এখানে বারবার উল্লেখ করে দিচ্ছি, দুইটা চার্জ যখন তোমার দেওয়া থাকবে সেটা মাইক্রোতে দেওয়া থাকবে নাকি ন্যানোতে দেওয়া থাকবে নাকি নর্মাল চার্জে দেওয়া থাকবে নাকি মিলিতে দেওয়া থাকবে, এটা কিন্তু আগে থেকে বলা যাবে না। এটা কিন্তু বলা যায় না। পরীক্ষার হলে যে তুমি দেখবা যে আসলে সেটা ন্যানো কুলম্ব দেওয়া আছে নাকি মেগা কুলম্ব দেওয়া আছে নাকি হচ্ছে মাইক্রো কুলম্ব দেওয়া আছে নাকি হচ্ছে মিলি কুলম্ব দেওয়া আছে, কোনটা দেওয়া আছে। এখন আমি তোমার ন্যানো কুলম্বেরটা শেখালাম, এখন তুমি মনে করো যে যখন এটা দিয়ে দিল তখন তুমি বুঝতেই পারলা না। এবং এই জিনিসটা খুবই দুঃখজনক ব্যাপার, সেটা হচ্ছে এরকম জিনিস আসলে কিন্তু এর আগে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কিভাবে? একবার পরীক্ষায় আসছে এরকম যে ওই নিচে হচ্ছে তোমার শব্দ তরঙ্গের অধ্যায়, ওখানে দেওয়া আছে এরকম যে হচ্ছে তোমার 3.75, এখানে এম এখানে এস দেওয়া আছে এরকম করে। তো স্যাররা এখানে বলতেছে যে সবাই যখন জিজ্ঞেস করছে স্যার এটা হচ্ছে দূরত্ব নাকি হচ্ছে সময়, কোনটা দেওয়া আছে এখানে, তো স্যাররা বলছে যে এখানে এম হবে না, এটা আসলে ভুল আছে। তো আসলে বিষয়টা কিন্তু এটা না। তো এখন মনে করো যে পোলাপান কি করছে, এইটাকে বাদ দিয়ে মানে এটাকে হচ্ছে ধরে ওরা হিসাব করেছে যে স্যাররা বলছিল এই যে পরেরটা বাদ দিয়ে দিতে,
ওকে, তো হিসাব করতে যে ওরা অনেক ঝামেলায় ফেস করছে এবং উত্তরটা ঠিকভাবে মিলাইতে পারে নাই। তো আমার কাছে এসে বলতেছে ভাই এখানে আসলে এই এসটা দিয়েছে কেন, এটা কি ভুল করে দিয়েছে? তাই আমি বলতেছি যে এখানে তো আসলে এটা সেকেন্ড বোঝাচ্ছে, মিলি সেকেন্ড বোঝাচ্ছে এটা। বুঝতে পেরেছো ঘটনাটা? তার মানে তার মানে তুমি এইখানে কোন প্রসেসে দেওয়া থাকবে এটা তোমাকে আগে ভালো করে বুঝে নিতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। জি ভাইয়া। আচ্ছা ওকে, তো এখন দেখো তাহলে এই যে যে আমরা যে বিষয়টা এখানে দেখলাম যে চার্জের ফরম্যাটগুলো এরকম এরকম ফরম্যাটে থাকতে পারে। ফরম্যাটে থেকে তোমাকে আসলে ওই ফর্মুলা দিয়ে তোমাকে অঙ্ক করতে হতে পারে। তো আমি এখানে একটা অঙ্কও দেখাই যাতে আমাদের আরও বুঝতে সুবিধা হয়। আমি যখনই নিব তখনই এইগুলোকে একটু ছোট করে নিব আর মাঝখানে দূরত্বটা আমার একটু বড় হবে, ফলে যাতে আমাদের এই জিনিসটা হচ্ছে কি চার্জ হয়ে যায়, এটা কি চার্জ হয় বলো? বিন্দু বিন্দু চার্জ বা পয়েন্ট চার্জ। ওকে, এই বিন্দু চার্জ আকারেই কিন্তু নিতে হবে, কারণ হচ্ছে বিন্দু চার্জ আকারে না নিলে একটা ঝামেলা আছে, ঝামেলাটার কথা আমি একটু পরেই বলতেছি। আমি যে একটু আগে বলছি যে আমি বলবো, এখানে তোমাকে বলা হলো যে 3 কুলম্ব। ওকে, আর এখানে মনে করো যে 5 মাইক্রো কুলম্ব দেওয়া থাকলো। ওকে, এখন তোমাকে বললো যে মাঝখানে দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। এখন তোমাকে বললো এর মাঝখানের যে মধ্যবর্তী যে আকর্ষণ বলটা হবে সেই বলটা এফ এর মানটা বের করো। তো তখন তুমি কি এটা বের করতে পারবে না? খুব সব কিছুই দেওয়া আছে, জাস্ট এফ ইজিক্যাল টু কে ইন্টু কিউ1 কিউ2 বাই ডি স্কোয়ার ফর্মুলাটা তুমি এখানে বসায় দাও। কে এর মানটা কত আছে বলো? কে এর মানটা আমরা জানি 9 গুণ 10⁹, এটা তো আমাদের জানাই আছে। এবং এখানে আমরা যে ব্যাপারটা করতে পারি সেটা হচ্ছে এই যে 3 গুণ 10⁻⁻6 দিয়ে দিব। আর অনেকে বলবে যে ভাই আপনি -6 কোথায় পাইলেন, এটা তো দেওয়া নেই। কোথায় পাইলাম বলো তো? মিউ। হ্যাঁ, ওই যে আমাদের এর মান বসানো এইখানে হয়েছে। হচ্ছে মিউ, এটাকে মিউ আসলে গ্রিক শব্দ মিউ বলে, কিন্তু এটাকে মাইক্রো বলবো। এটাকে মিউ আমরা বলবো না, আমরা বলবো এটা হচ্ছে মাইক্রো। হ্যাঁ, মাইক্রো কুলম্ব। আচ্ছা, ওকে স্যার। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের এইখানে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, এটা আমাদের সেন্টিমিটারে দেওয়া আছে, অবশ্যই এটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। মিটারে কনভার্ট করে এখানে আমাদের বসাতে হবে 0.1 মিটার। এবার আমরা স্কোয়ার করে দিলাম, এখান থেকে আমাদের হিসাব করলে আমাদের অ্যান্সারটা বের করা সম্ভব। সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, জি এখন ভাইয়া। এখন মনে করো সাপোজ তুমি অ্যাডমিশন পরীক্ষাতে গেলা, এরকম একটা তোমার অঙ্ক দিল, ওইখানে ক্যালকুলেটর নেই, তাহলে তুমি কি সমাধান করতে পারবা না? পারবা? এটাও কিন্তু সমাধান করা কষ্টকর যায়। হবে না ভাইয়া? না না, কষ্টকর হবে না। এখানে হিসাবটা কিভাবে করতে হয় আমি জাস্ট একটু বলি। দেখো, এটা কিন্তু মুখে মুখে হিসাব করা যায়। এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষাতে দেয়, অ্যাডমিশন পরীক্ষাতে অনেক বেশি দেয় মুখে মুখে, যাতে তুমি হিসাব করে ফেলতে পারো। তাহলে হিসাবটা কেমন হবে একটু ভালো ভালো করে খেয়াল করবা। দেখো, আমাদের প্রথমে কি আছে, আমরা প্রথমে এই পাওয়ারগুলোকে হিসাব করে নিব। পাওয়ারগুলো কেমন হয় আমরা সেটা দেখে নিব, আর তারপরে আমাদের সামনে যে গুণগুলো আছে সেই গুণগুলো আমরা করব। তো কেমন হচ্ছে বিষয়টা একটু খেয়াল করো। আচ্ছা, নিচে এই যে একে স্কোয়ার করলে কি দাঁড়াবে বলতে পারবা? স্কোয়ার করলে কি দাঁড়াবে যদি তোমার মাথার মধ্যে 0.01। তোমার মধ্যে না যায় মাথার মধ্যে, তাহলে এখান থেকে একটা জিনিস চিন্তা করো। এই পয়েন্ট ওয়ানের অর্থটা কি? পয়েন্ট ওয়ানের অর্থ 1/10। একে তুমি স্কোয়ার করতেছো, একে তুমি স্কোয়ার করতেছো, তার অর্থ হচ্ছে এখানে 1/100 হয়ে যাবে। আচ্ছা বলো তো 1/100কে কিভাবে লেখা যায়? 0.01। 10⁻²? আকারে লেখা যায় না? জি 10⁻² আকারে লেখা যায় কিনা? জি ভাইয়া। 10⁻² আকারে লেখা যায়। ওকে, তো এখন তুমি তার মানে তুমি কিন্তু বুঝতেছো যে এই নিচেরটা উপরে উঠলে 10⁻² হয়ে যাবে। তাহলে কি কি হচ্ছে আমি একটু করে নিই। এটা হচ্ছে 9 গুণ এই যে 3 গুণ 5, এইগুলো হচ্ছে আমার আলাদা, এই মানগুলো আলাদা। আর এই পাশে কি কি আছে? 10⁹ গুণ 10⁻6 গুণ 10⁻6 গুণ 10⁻, কত? এই যে এই নিচেরটা উপরে উঠলে কত হবে? 10⁻²। 2। এখন তুমি হিসাবটা করো, এখানে কত হচ্ছে? এখানে 14, আর এখানে কত? 9। তাহলে 14 থেকে 9 বাদ দিলে কত হবে? -5।
-5, ওকে? তাই তো হচ্ছে নাকি? জি 15, 5, 15, আচ্ছা 9, এখন 5, তুমি এইখানে তুমি চিন্তা করো, তুমি এইখানে যদি হিসাবটা করো এরকম যে এই 3 এর সাথে মনে করো যে 5 এর গুণ করে 3 5 15 হলো, এই যে 15 হলো, 15, আর 15 কে 9 দ্বারা গুণ করলা, তাহলে কি হলো? 135। 135 135, ওকে? তাহলে এর সামনে কিন্তু তোমার 135 চলে আসলো, হ্যাঁ? হুম, জি এখন এমন করে যদি না লিখে তুমি যদি এটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখতে চাও তাও কিন্তু তুমি লিখতে পারবা। 2 ঘর পরে এখানে একটা পয়েন্ট আসবে, তো 2 ঘর পরে যদি পয়েন্ট আসে তাহলে ওইখানে কমবে না বাড়বে বলো? বাড়বে। তাহলে এখানে কত হয়ে যাবে? 7। 7 হয়ে যাবে 10⁻7 হবে? হবে কি না? এই 10 কি জি 7 ভাইয়া। হবে? জি ভাইয়া। হ্যাঁ তাহলে বিষয়টা কি বুঝতে পেরেছো? এটাও যে আসলে আমরা ক্যালকুলেটর ছাড়াই যে করতে পারি, এটা কিন্তু আমরা এইভাবে করে করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে তোমার মাথার মধ্যে এই ক্যালকুলেশনগুলো ঘটবে, তুমি তখন এই পাওয়ারগুলো একটু হিসাব করে নিবা, এরপরে এটা হিসাব করবা, তারপরে এইভাবে করে ফেলতে পারবা, ওকে? এখন জি স্যার ভাইয়া বলো। আচ্ছা, একটা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি 0.1 মিটার হয়, হুম মানে যেটা দিয়েছিলেন, হুম হুম, আর 0.1 এর স্কয়ার করলে তো অলওয়েজ তার মেইন যে মান তার থেকে স্মল হয়ে যায়, হুম তাহলে বর্গক্ষেত্রের মানে ওই 0.1 এর স্কয়ার করলে তো ওই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য তো মানে ক্ষেত্রফল তো বৃদ্ধি পেল, কিন্তু ওইটা ছোট হয়ে যায় কেন? আহ, আচ্ছা, তুমি বলতে চাচ্ছো যে তুমি একটা একটা ট্রিকি প্রশ্ন। বর্গক্ষেত্রে বাহুর হ্যাঁ, দৈর্ঘ্য বুঝতে 0.1 মিটার। বুঝতে পেরেছি, আমি তোমার প্রশ্নটা অ্যান্সার করতেছি। মানে তুমি বলতেছো যে হচ্ছে আহ, তোমার হচ্ছে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি এটা 0.1 বললাম, তাই তো? আর এইটাও 0.1, ওকে? তো সেই ক্ষেত্রে আমার তো একটা নির্দিষ্ট ক্ষেত্রফল আসতেছে, তাই তো? হুম, এখন জি ভাইয়া। এই ক্ষেত্রফলটা আসলে এখানে যদি আমি গুণ করি তাহলে এই গুণফলটা আসলে কি হয়ে যাবে? গুণফলটা হয়ে যাবে 0.01, তাই না? জি ভাইয়া। তো এখন আসলে এই ক্ষেত্রফলটা কেন ছোট হয়ে গেল কেন, তাই না? জি ভাইয়া। আচ্ছা, আমরা দেখি প্রশ্নটা, মনে হচ্ছে অনেক ট্রিকি প্রশ্ন। দেখি আমরা বিষয়টা আসলে কি হয়। এখানে দেখো 1 মিটার, এটা হচ্ছে 0.1 সেন্টিমিটার নাকি? এটা কত বলতেছে? সেন্টিমিটার, মিটার, মিলিমিটার, যাই হোক সমস্যা নাই, একটা একটা এককই হলো, আচ্ছা, যে কোনো একটা জাস্ট একক একটা একক। হইলো, যে কোনো একটা একক হইলো, তাহলে হচ্ছে 0.1, একে আমি যদি গুণ করি 0.01 হয়ে যাচ্ছে, তাই তো? ছোট হয়ে যাচ্ছে, ক্ষেত্রফলটা ছোট হয়ে যাচ্ছে, বাট বিষয়টা একটু ট্রিকি মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি জিনিসটা তোমাদের আমি দেখি এই জিনিসটা মনে হচ্ছে একটু ট্রিকি। তোমার কি জানা আছে নাকি হচ্ছে তুমি নিজেও জানো না? না ভাইয়া জানি না, মানে ওই 0.1 এর মানে পয়েন্টের পরে যে সংখ্যারই স্কয়ার করি অলওয়েজ ছোট হয়ে যায়, তো তাই হঠাৎ করে এই প্রশ্ন মাথায় আসতে তাই বললাম। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, দেখি আমি জিনিসটা দেখবো না, জিনিসটা আমার কাছেও একটু ইন্টারেস্টিং লাগতেছে যে 0.1 গুণ করলে আসলে এখানে তো ক্ষেত্রফল হওয়ার কথা, এটা কেন ছোট হয়ে যাচ্ছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা আরেকটা ভাইয়া, ওই আচ্ছা কুলম্ব আগে সূত্র দিয়েছিল না নিউটন আগে আচ্ছা সূত্র দিয়েছিল, ওই যে যে সূত্রটা দেখাইছিলেন? আচ্ছা, ওইখানে তোমার হচ্ছে কুলম্ব আগে সূত্র দিয়েছিল নাকি এ দিয়েছিল, এখন এটার সালগুলো একটু দেখতে হবে, আমি ওই সালগুলো দেখি নাই, সালগুলো দেখলে বোঝা যাবে আর কি। ওকে ভাইয়া। আচ্ছা, ওকে। তো এখন এইখানে যে ব্যাপারটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এইখানকার যে বিষয় যতটুকু দেখালাম এইটুকু সবাই তো বুঝতে পেরেছো নাকি? জি স্যার আচ্ছা, তাহলে আমি এখানে একটা অঙ্ক দেখাইলাম, এই অঙ্কটাই আমরা এখানে আছে। তো এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে যে চার্জের একক যে কুলম্ব, এখন তোমাকে বললো যে 1 কুলম্ব চার্জ বলতে তুমি কি বোঝো? কি বোঝো? তাহলে তুমি এখানে আসলে অ্যান্সারটা কি দিবা? তো এইখানকার যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা কিন্তু আমরা এই পাশে দেওয়ার চেষ্টা করেছি, এই যে এইখানে। এন্ড প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এইখানে কিভাবে অ্যান্সারটা দিয়েছেন? আচ্ছা, তো এইখানে আমাদের চার্জ আমরা কোথায় পাই?
চার্জ কিন্তু আমাদের এই যে সূত্রের মধ্যে কিন্তু আছে, এই সূত্রের মধ্যে কিন্তু আমাদের কে ইন্টু এই যে Q1 Q2 বাই কি ডি স্কোয়ার, তাই না? তাহলে যেহেতু আমাকে এই চার্জের সংজ্ঞা দিতে বলেছে, তাহলে বাকি দুইটাকে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি। তাহলে Q1 Q2 সমান আমরা যদি লিখতে চাই, তাহলে এখানে কিন্তু আমাদের হবে হচ্ছে এফ ডি স্কোয়ার বাই হচ্ছে কে। এখন এইখানে এফ আছে আর এইখানে কি আছে, ডি আছে। এখন দেখো, তাহলে আমি এই জিনিসটার মানটা 1 বানাইতে হইলে আমাকে কি করতে হবে? এই জিনিসটার মান 1 বানাইতে হলে আমাকে কি করতে হবে বলো তো, কি করতে হবে? এই পাশের দুইটা সমান সমান জিনিস হতে হবে। হ্যাঁ, সমান সমান জিনিস হতে হবে। আচ্ছা, আমি এখন যদি মনে করো যে এই বলটা হচ্ছে 9 গুণ 10⁹ নিই, ওকে, আর এই পাশে যদি এটা 1 মিটার নিই, আর এইখানে আমাদের তো এটা 9.9 আছেই, তাই না? আচ্ছা, এইটা কাটাকাটি হয়ে গেল, তাহলে এর অ্যান্সারটা কত আসবে এবার? 1 কুলম্ব আসবে। তো এই সেম ঘটনাটা এখানে তুমি একটু খেয়াল করে দেখো, বলতেছে যে আমরা যদি 1 মিটার দৈর্ঘ্য, এই যে দেখো সমপরিমাণ এবং সমজাতীয় দুইটা আধান শূন্য মাধ্যমে, এই জিনিসটা তোমরা কিন্তু মাথায় রাখবে। এই যে আমি কিন্তু বলছিলাম যে শূন্য মাধ্যমের ওই যে ইপসাইলন নট, এই যে শূন্য মাধ্যমের, হ্যাঁ, শূন্য মাধ্যমের কথা কিন্তু বলা হয়েছে, মাঝখানের যে মাধ্যমটা সেটা শূন্য মাধ্যম হওয়া লাগবে। আচ্ছা, পরস্পরের এই যে কয় মিটার, 1 মিটার দূরত্বে রাখতে হবে, রেখে পরস্পর যদি কি হয়, এই যে কত বল লাগবে, বল কত লাগবে? 9 × 10⁹। 9 × 10⁹। এখানে বলছে যে বিকর্ষণ করে, তবে তাদের প্রত্যেকের মান হবে হচ্ছে 1 কুলম্ব। তাদের প্রত্যেকের মান হবে কত? 1 কুলম্ব। বিষয়টাকে আমি আরেকবার বলি। এখানে একটা চার্জ আছে, মনে করো এইটা হচ্ছে আমাদের, আমি যদি মনে করো যে 1 কুলম্ব বলি, এইখানে আমাদের যে চার্জটা আছে এটাও আমাদের মনে করো 1 কুলম্ব আছে, ওকে, 1 কুলম্ব আছে। তো এই 1 কুলম্ব পেতে চাইলে আমাদের কি করা লাগবে? আমাদের এই মাঝখানের যে বলটা, সেই বল হওয়া লাগবে হচ্ছে 9 গুণ 10⁹, 9 নিউটন বল হওয়া লাগবে, আর মাঝখানের দূরত্বটা হওয়া লাগবে কত? 1 মিটার হওয়া লাগবে। তাহলে তখন আমরা লেখার সময় কি লিখবো? আমরা লিখবো যে সমপরিমাণ দুইটা এবং সমধর্মী হওয়া লাগবে, দুইটাই প্লাস হওয়া লাগবে অথবা দুইটাই মাইনাস হওয়া লাগবে। তো জানি যে সমধর্মী চার্জের মধ্যে কি হয়, আকর্ষণ করে না বিকর্ষণ করে? বিকর্ষণ করে ভাইয়া। বিকর্ষণ করে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো? আমরা বলছি যে সমপরিমাণ সমধর্মী দুইটি আধান, এর মাঝখানে শূন্য মাধ্যম, পরস্পরের মাঝে যদি আমরা 1 মিটার দূরত্ব থেকে যদি এরা পরস্পরকে 9 গুণ 10⁹ বলে বিকর্ষণ করে, তবে প্রত্যেকের মান হবে হচ্ছে 1 কুলম্ব। কথা কি বুঝতে পেরেছো নাকি পারো নাই? জি স্যার, বুঝেছি বুঝছি। ভাইয়া। এখন ঘটনা হচ্ছে, কোনো কিছুর সংজ্ঞা যদি আমি ঠিকমতো না জানি, আমার যদি জানা না থাকে, তাইলে এইভাবে যদি আমি সংজ্ঞা দিই তাও কিন্তু হবে, সব ক্ষেত্রেই হবে। কথা কি বুঝতে পেরেছো? যদি জি ভাইয়া। ফিজিক্সের এইটা কিন্তু একটা ট্রিক, যে তুমি মানে একবারে এক্স্যাক্টলি যদি সূত্র মানে সংজ্ঞাটা না জানো, তাহলে তুমি এই ক্ষেত্রে এইভাবে করে একটু ওয়ে ব্যবহার করে তুমি এই সংজ্ঞাগুলো দিয়ে দিতে পারো। কথা কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা, ওকে। জি ভাইয়া। তো এবার আমি একটা বিষয় তোমাকে বলি, সেটা হচ্ছে এই যে এখানে আমাদের একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটাও কিন্তু আমরা সেই সেম ভাবে করতে পারবো। এই যে আমাদের মধ্যবর্তী বল বের করতে বলেছে, তাহলে সেই ক্ষেত্রে আমি এ ফিজিক্যাল টু, এখানে আমি বলতে পারবো কে ইন্টু 50 সেন্টিমিটার দূরে রাখা হলো এদের মধ্যবর্তী আবির কথা একটু বেশি শোনা যাচ্ছে, এটা একটু মিট করে রাখো। আচ্ছা, 9 গুণ 10⁹। আচ্ছা, এখন একটা বিষয় তুমি খেয়াল করো, এই যে Q1 Q2, তার মানে এইখানে আমাদের একটা চার্জ আছে Q1, আর এইটা আমাদের চার্জ আছে Q2, আর এদের মধ্যবর্তী আমাদের দূরত্বটা কত? 50 সেন্টিমিটার 50 দেওয়া আছে। সেন্টিমিটার। তাহলে এখানে 20 গুণ হচ্ছে 70, এবং এই নিচে আমরা দিব হচ্ছে 50 না, আমাদের ডি এর মানটা কিন্তু 50 সেন্টিমিটার দেওয়া আছে। এই জিনিসটা সবাই মাথায় রাখবা। 0.5। তাহলে 0.5 আমরা এখানে 0.5 এর স্কোয়ার দিয়ে দিব, তাহলে এখানে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে, এবং এখান থেকে তুমি যদি মানটা বের করো তাইলেও কিন্তু করা যাবে। সবাই কি বুঝতে পারলা এই বিষয়টা? জি স্যার। আচ্ছা, ওকে। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করলে একটা মান কিন্তু পেয়ে যাব, এবং অবশ্যই কিন্তু এটা মুখে ক্যালকুলেশন করা কিন্তু একটু জটিল হবে, কারণ এই যে এখানে 0.5 থাকার কারণে স্কোয়ার করলে একটু ভিন্নতা চলে আসবে। আচ্ছা, ওকে, জি সবাই কি এটুকু বুঝতে পেরেছো?
জি ভাইয়া। আচ্ছা ওকে, তাহলে এইভাবে কিন্তু আমাদের এই বিষয়টা ভাইয়া থাকতে পারে। হ্যাঁ বলো। এটা তো বায়ুতে ছিল, তাহলে কি কোনো পার্থক্য হবে না? কোথায়? এই যে মাধ্যম বায়ুতে ছিল। আচ্ছা তোমার হয়তো এটা জানা আছে কিনা জানি না, এই বায়ু মাধ্যমটাকে আসলে আমরা অনেক সময় শূন্য মাধ্যম ধরে থাকি। হ্যাঁ, কথা কি বুঝতে আচ্ছা পেরেছো? ঠিক আছে। এটাই ধরে থাকি। এই যে অনেক সময় তোমরা এই চ্যাপ্টারটা পড়ো নাই মনে হয়, আলোর হচ্ছে প্রতিসরণের মধ্যে আছে আমরা শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং হচ্ছে বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক প্রায় কাছাকাছি, এই জন্য দুটাকে আমরা সেম ধরে রাখি আর কি। ওকে, আচ্ছা তো এখন এই যে যে কথাগুলো আমরা বললাম, এইখানে আমরা যে বিষয়টা বললাম সেই অংশটুকু সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা এরপরে আমাদের যে বিষয়গুলো নিয়ে আমাদের প্রশ্ন আসবে, এরপরে আমাদের একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আসবে, সেটা হচ্ছে তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা, যদিও আমি এটা এখনো অ্যাড করতে পারি নাই। তড়িৎ বলরেখা, আচ্ছা তো তড়িৎ বলরেখার ব্যাপারটা আসলে কেমন ছিল বা কি জিনিস তড়িৎ বলরেখা? তো এই ঘটনাটা বিজ্ঞানী ওয়েরস্টেড আসলে তার যে ধারণা সেখান থেকে আসলে এই তড়িৎ বলরেখার ধারণাটা আসতেছে। তো তড়িৎ বলরেখা কেমনে আসছিল বা কেমনে এই ধারণাটা করা হয়েছিল আমি জিনিসটা একটু জাস্ট বলি। দেখো বিজ্ঞানী ওয়েরস্টেড যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে, একটা মনে করো তিনি সাদা পেপার নিয়েছিলেন। হ্যাঁ, এই সাদা পেপার নিয়ে মাঝখানে একটা ছিদ্র করেছিলেন। এখন এই ছিদ্র করে এর মধ্যে দিয়ে একটা তড়িৎবাহী তার প্রবেশ করেছিলেন। তার প্রবেশ করিয়ে এইখানে একটা সুইচ রেখে তিনি এখানে ব্যাটারি সংযুক্ত করেছিলেন। এবং ব্যাটারি সংযুক্ত করার পরে তিনি যে জিনিসটা লক্ষ্য করছিলেন সেটা হচ্ছে, এর উপরে যদি তুমি, সে আসলে যে কাজটা করেছে সেটা হচ্ছে এলোমেলোভাবে, প্রথমে এলোমেলোভাবে কিছু লোহার গুঁড়া ছিটাই দিয়েছে। তো ছিটাই দেওয়ার পরে তিনি একটা জিনিস লক্ষ্য করেছিলেন। কি লক্ষ্য করেছিলেন? তিনি লক্ষ্য করেছিলেন যে এর মধ্যে একটা ঘটনা ঘটে। তো ইনি এই পরীক্ষাটা কেন করেছিলেন? এই পরীক্ষা করার পেছনের কিন্তু আর একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে, তিনি মনে করো একটা তড়িৎবাহী তার এদিক দিয়ে যাচ্ছে, এখন এইখানে একটা চুম্বকের, মনে করো যে একটা চুম্বকের অংশ এখানে রাখা আছে। তো যখনই এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তখনই এই জিনিসটা এখান থেকে কি হচ্ছে, এরকম একটু সরে আসতেছে, এরকম হয়ে যাচ্ছে। কিন্তু যখনই আবার বিদ্যুৎ প্রবাহটা অফ করে দেওয়া হচ্ছে সেটা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে। তখন এই ঘটনাটা তিনি পর্যবেক্ষণ করার পরে তার মাথার মধ্যে চিন্তা আসলো, কি ব্যাপার, আমি তো প্রবাহিত করতেছি, এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করতেছি, কিন্তু এই চুম্বকটা কেন এর কাছাকাছি চলে আসতেছে? তখন তিনি এটা নিয়ে একটু মানে চিন্তায় পড়লেন যে আসলে এমন হয় কেন, এরকম ছিল এমন হয় কেন, এই ঘটনাটা আসলে কেন হয়। তো তখন তিনি এই জিনিসটা খুঁজতে, যে তিনি যে জিনিসটা বুঝতে পেরেছিলেন সেটা হচ্ছে, এই জিনিসটা খুঁজতে যেয়েই তিনি আসলে এখানে ধারণা করেছিলেন যে হয়তো এই বিদ্যুৎ প্রবাহের ফলে এর চারপাশে হচ্ছে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, ওই চুম্বক ক্ষেত্র এই চুম্বককে আকর্ষণ করতেছে। তখন তিনি চিন্তা করলেন যে তাহলে কি করা যায়। তখন তিনি এই পরীক্ষাটা করলেন। এই পরীক্ষা করে তিনি যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে, এইখান থেকে একটা ব্যাটারি সংযুক্ত করার পরে যখন বিদ্যুৎ এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে, তখন এই লোহার গুঁড়াগুলা তিনি দেখলেন একটা নির্দিষ্ট প্যাটার্নে সজ্জিত হয়ে যাচ্ছে। প্যাটার্নটা কেমন? তিনি দেখলেন যে এইখানে এই গুঁড়াগুলো এখন আর এরকম নেই, এই গুঁড়াগুলো তখন হয়ে যাচ্ছে, এই গুঁড়াগুলো এরকম টাইপের একটা প্যাটার্ন নিয়ে নিচ্ছে। ওকে, তো এরকম একটা প্যাটার্ন তিনি লক্ষ্য করেছিলেন। ওকে, তো এই প্যাটার্নগুলো, এরকম একটা জিনিস তিনি ওইখানে লক্ষ্য করছিলেন। যখনই তিনি কি করছিলেন, যখনই তিনি
এই বিদ্যুৎ সুইচটা অফ করে দিলেন, আবার ওই লোহার গুঁড়াগুলো আগের মতো অবস্থায় এলোমেলোভাবে চলে গেছে। কিন্তু যখনই সুইচটা দিচ্ছেন তখনই এমন একটা প্যাটার্ন। তখন তিনি চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে বিদ্যুৎ প্রবাহের ফলে চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তখন তিনি এই কথাটা বললেন যে বিদ্যুৎ প্রবাহের ফলে চারদিকে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আচ্ছা, এই সেম জিনিসটাই তুমি যে কোনো একটা চুম্বকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা দেখতে পাবা। একটা শলাকা চুম্বক এরকম নাও, তুমি নেওয়ার পরে তুমি এইখান থেকে এই যে দেখো, এখান থেকে কি হবে, এখান থেকে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে দেখা যায় যে এইখান থেকে তুমি যখন ওই লোহার গুঁড়াগুলো উপর থেকে ছিটাতে থাকবা তখন দেখবা এরকম ধরনের একটা বিষয় দেখতে পাবা, এরকম ধরনের একটা বিষয় তুমি দেখতে পাবা। তো এইখানে এই যে যে জিনিসগুলো দেখা যাচ্ছে এইগুলো কিন্তু তুমি যে কোনো চুম্বকের ক্ষেত্রে এই পরীক্ষাটা করে দেখতে পারো। এটাকে আমরা বলে থাকি আসলে তড়িৎ বলরেখা। কি বলা হয় এটাকে বলো তো? তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা। হ্যাঁ, তো এই জিনিসটাকে আমরা তড়িৎ বলরেখা বলি। এখন প্রশ্ন হচ্ছে এই তড়িৎ বলরেখাটা আসলে আমাদের এইখানে কি অলওয়েজ দেখা যায়? দেখা যায় না। এটা আসলে যদি আমরা লোহার গুঁড়াগুলো দিই তখন আমরা একটা প্যাটার্ন বুঝতে পারি। এই জন্য আমরা যেহেতু কোনো একটা তারের দিকে তাকাইলে ওইরকম একটা প্যাটার্ন দেখতে পাই না, তাই আমরা এটাকে আসলে কাল্পনিক ধরে নিই। আমরা ধরে নিই যে এইখানে আসলে কি আছে, এরকম করে বলরেখা আছে, তাই এই বলরেখাটাকে আমরা কাল্পনিক রেখা বলে থাকি। এই বলরেখাটাকে আমরা কি বলবো? কাল্পনিক রেখা বলবো। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এই জিনিসটাকে আমি আরেকটু বোঝানোর জন্য আরেকটু সুন্দরভাবে উদাহরণ দিচ্ছি বিষয়টাকে। মনে করো কোন একটা চার্জ এখানে আমি রাখলাম, সেই চার্জটা যে এরিয়া ব্যাপী তার হচ্ছে এখানে খুবই সহজভাবে যদি জিনিসটাকে ব্যাখ্যা করা যায়, মানে যে এরিয়া ব্যাপী তার হচ্ছে, আমরা এই যে অনেক সময় এই ভাষাটা ইউজ করি, হচ্ছে যে এরিয়া ব্যাপী তার হচ্ছে মাতব্বাড়ি আর কি। ওই যে অনেক সময় দেখো না যে একটা লোক বা একটা হচ্ছে তোমার কোনো কিছুর ক্ষেত্রে এমন ঘটনা ঘটে যে যে ওই ব্যক্তির এই একটা নির্দিষ্ট এরিয়া ব্যাপী তার প্রভাব থাকে। ওই এলাকার মধ্যে আসলে ও বলে যে আমি এখানে আমার এলাকায় এসে দেখিস তোরে মেরে আমি একবারে শেষ করে দেবো, ঠিক আছে? তার মানে বিষয়টা হচ্ছে এমন যে ওই এরিয়ার মধ্যে আসলে পারে মনে করো যে এই চার্জ হচ্ছে একটা প্রতিক্রিয়া দেয়। তাহলে এই যে চার্জ একটা প্রতিক্রিয়া দিচ্ছে তার একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, এই এরিয়া যে এমন গোলাকার হবে এমন না, যে কোনো শেপ হইতে পারে। তো এই এরিয়া ব্যাপী ওর যে প্রভাব, এটাকে বলা হয় এই চার্জের তড়িৎ ক্ষেত্র বলা হয়। কি বলা হয়? তড়িৎ ক্ষেত্র। ইংলিশে বলা হয় হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বলা হয়। অর্থাৎ এই চার্জের যে এরিয়া ব্যাপী সে হচ্ছে কি হয়, তার প্রভাব বিস্তার করে রাখে, সেটাকে বলা হয় তার তড়িৎ ক্ষেত্র। এখন এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো একটা চার্জ আসে, সাপোজ এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি এখানে একটা ওই পরোক্ষ চার্জ নিয়ে চলে আসলাম। এখন যেহেতু এই তড়িৎ ক্ষেত্রটাও ধনাত্মক, এটাও ধনাত্মক, তাহলে ও একে বিকর্ষণ করে এরকম করে মনে করো যে এক জায়গা পাঠিয়ে দিল। ওকে, বিষয়টা এবার তুমি একটু খেয়াল করবা। কি করলো ও? এই যে এই পথ অনুসরণ করে চলে গেল, সাপোজ আমি ধরলাম এই পথ অনুসরণ করে চলে গেল, এই পথটাকেই বলা হবে হচ্ছে তড়িৎ বলরেখা। এটাকেই বলা হবে তড়িৎ বলরেখা। আচ্ছা, এখন তোমাকে আমি একটু জাস্ট উদাহরণ দেওয়ার জন্য একটা তথ্য আমি এখানে বলতেছি। দেখো, মনে করো যে শীতের সকালে মাঠে মনে করো যে ঘাস আছে, এই ঘাসে তুমি কি করতেছো, তুমি এক কর্নার থেকে তুমি হচ্ছে হাঁটতে মাঠের মাঝখান দিয়ে কোনো এক জায়গা দিয়ে তুমি অন্য মাথায় চলে গেছো। তো তুমি যদি অন্য দিক থেকে খেয়াল করো বা এই দিক থেকে কেউ যদি খেয়াল করে, তাহলে কিন্তু দেখতে পাবে ওই যে ও মাঠের যে ঘাসের উপর যে শিশির, ওইগুলো ভেঙে ভেঙে তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে গেছো, ওই যে ছাপগুলো কিন্তু বোঝা যাবে।
এখন প্রশ্ন হচ্ছে যে এইটা তোমার নর্মাল দিনে ঘাসের উপর দিয়ে হাঁটলে কি ওই জিনিস বোঝা যাবে? বোঝা যাবে না। তার মানে তখন আমি কিন্তু ওই জিনিসটাকে কল্পনায় ধরে নিতে পারি, আমি এই পথ অনুসরণ করে আসছি। ওকে, তখন আমি বলতে পারি আমার এই পথটা হচ্ছে কাল্পনিক পথ। ওকে, সবাই কি বুঝতে পারছো কিনা? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। ওকে। তো স্যার আমাদের এখানে এই তড়িৎ বলরেখার তাহলে সংজ্ঞাটা কি বলা হবে? বলা হবে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা চার্জ যে কাল্পনিক দিক অনুসরণ করে তাকেই তড়িৎ বলরেখা বলে। বিষয়টা বুঝতে পারছো নাকি পারো নাই বলো? স্যার আরেকবার যদি বলতেন। আমি আরেকবার বললাম যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই যে একক ধনাত্মক চার্জ যে কাল্পনিক দিক অনুসরণ করে। আচ্ছা, আমি জিনিসটা যদি এখানে লিখেই দিই, তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক চার্জ, একক ধনাত্মক চার্জ। আচ্ছা, একক ধনাত্মক চার্জকে কি বলা হয় আর একটা নাম কি বলা হয়? আমি কিন্তু বলেছি, সেটা কি বলতো? একক ধনাত্মক চার্জকে কি বলা হয়? মনে নেই, ভুলে গেছো? জি ভাইয়া। জি ভাইয়া ভুলে গেছে। হ্যাঁ, একক ধনাত্মক চার্জকে আমরা কি বলেছিলাম? এই যে টেস্ট চার্জ, এই টেস্ট চার্জের পরিমাণটা কত থাকে? একক ধনাত্মক আধান। ওকে, এই পরক চার্জ বা টেস্ট চার্জ কিন্তু আসলে ওই একক ধনাত্মক আধান। ওকে, তাহলে এখন এই একক ধনাত্মক আধান, তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধান যে কাল্পনিক দিক অনুসরণ করে তাকে তড়িৎ বলরেখা বলে। সবাই কি বুঝতে পেরেছো? জি জি ভাইয়া। স্যার। তাহলে আমি এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি কিনা তোমাদের বোঝার জন্য আমি যতটা পারি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই তড়িৎ বলরেখার কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? তড়িৎ বলরেখার সাধারণ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে, মনে করো যে এটা ধনাত্মক আছে, এটা ঋণাত্মক আছে। তা আমাদের বলা হয় তড়িৎ বলরেখাগুলো সবসময় ধনাত্মক থেকে বের হয়। খুবই মনোযোগ দিয়ে এগুলা বোঝার চেষ্টা করবা। এগুলো হচ্ছে ধনাত্মক থেকে বের হবে, এবং বের হবে কিভাবে? এটাকে বলা হয় যে বের হবে হচ্ছে লম্বভাবে। ধনাত্মক থেকে এগুলো বের হবে। ওকে, ধনাত্মক থেকে বের হবে, তাই তীর চিহ্নর দিকটা আমরা এইভাবে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে ধনাত্মক থেকে বের হয়, আর ঋণাত্মকে গিয়ে শেষ হয়। অর্থাৎ ধনাত্মক থেকে বের হবে এবং ঋণাত্মক দিকে যেয়ে এটা শেষ হবে। ওকে, অবশ্যই এটা লম্ব হবে। তো এখন আমরা কিন্তু বলি যে এই দিকে এবার আছে ডিরেকশনটা এই দিকে। এখন এখানে একটা বিষয় খেয়াল করবা, দেখো তাহলে এখান থেকে আমাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ধনাত্মক চার্জ থেকে বের হবে আর ঋণাত্মক চার্জে প্রবেশ করবে। ধনাত্মক চার্জ থেকে বের হবে বলরেখাগুলো আর ঋণাত্মক চার্জে যেয়ে শেষ হবে। আচ্ছা, ওকে। এরপরে এখান থেকে যে বের হবে সেটা হচ্ছে তড়িৎ বলরেখাগুলো লম্বভাবে বের হবে। তড়িৎ বলরেখাগুলো লম্বভাবে বের হবে, এবং এই তড়িৎ বলরেখাগুলো কিন্তু একে অপরকে কখনোই ছেদ করে না, কখনোই ছেদ করে না। এখন মনে করো যে কখনোই যদি ছেদ না করে, একটু বিষয় খেয়াল করবা, এটা এরকম কখনোই হবে না, এরকম ছেদ করবে না, এই ধরনের ঘটনা কখনোই ঘটবে না।
এরা সর্বদাই চেষ্টা করবে যে একটা বলরেখা আর একটা বলরেখাকে বিকর্ষণ করে যত দূরে থাকা যায়, এ কে বিকর্ষণ করবে, ও কে বিকর্ষণ করবে, যতটা দূরে থাকা যায়। এখন মনে করো যে এইখানে এইখানে আর এইখানে আর একটা আছে মনে করো। এখন এ কে ঠেলতেছে, ও কে ঠেলতেছে, মানে এরা নিজেদের থেকে যত দূরে দূরে থাকতে পারে এরকম একটা ঘটনা তারা বজায় রাখে। তাহলে আমরা এখানে বললাম যে বলরেখাগুলোর বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ধনাত্মক থেকে বের হবে, ঋণাত্মকে যে শেষ হবে। সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে যে সেকেন্ড বৈশিষ্ট্য আমরা বললাম যে এইগুলো হচ্ছে লম্বভাবে বের হবে। থার্ড বৈশিষ্ট্য হচ্ছে যে এরা কি হবে, পরস্পরকে ছেদ করবে না। এবং ফোর্থ বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব এরা বজায় রেখে চলবে। তো এইটাকে আমি যদি পূর্ণাঙ্গভাবে করি তাহলে দেখো তো বিষয়টা কেমন দাঁড়াচ্ছে। এটা এর সাথে আস্তে আস্তে এরকম চলে গেল, এটা ঘুরে এরকম এরকম চলে গেল, এটা আমরা এরকম করে ঘুরে যদি এদিক দিয়ে এরকম পাঠিয়ে দিই তাহলে বিষয়টা এরকম চলে গেল। এই পাশেরটা এদিক দিয়ে আমাদের এখানে আমরা রেখে দিলাম, এইটাকে যদি ঘুরাই আমরা এইভাবে নিয়ে চলে আসি। ওকে, তাহলে এইরকম করে কিন্তু ঘটনা থাকবে। আর কিছু থাকবে এরকম উন্মুক্ত থাকবে। ওকে, কিছু এখান থেকে বের হয়ে কিন্তু উন্মুক্ত হয়ে যাবে। এটাও হয়তো কোনো একটা ঋণাত্মক চার্জে যে শেষ হয়েছে, এটাও হয়তো কোনো একটা ধনাত্মক চার্জ থেকে আসছে, এরকম ঘটনা আসলে ঘটে থাকবে। ওকে, তো এই যে আমি ঘটনাটা বললাম, এই রকম একটা অবস্থা সৃষ্টি হবে। জিনিসটা বুঝতে পারছো কিনা? জি ভাইয়া। আচ্ছা, আবার এইখানে কিন্তু আমি যদি এটা তো চার্জের ক্ষেত্রে বললাম, কিন্তু যদি আমি একটা যদি হচ্ছে একটা যদি চুম্বকের ক্ষেত্রে বলি, এটা হচ্ছে নর্থ আর এটা হচ্ছে সাউথ, তাহলে এই নর্থ থেকে উৎপন্ন হবে, এই সাউথে যে শেষ হবে, এরকম ঘটনা। নর্থ থেকে সাউথের দিকে যায়, সবাই কি বুঝতে পেরেছো? নর্থ থেকে সাউথের দিকে যায়। তো এরকম করে আমরা কিন্তু বলরেখা একে দেখাইতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই বলরেখাগুলো এইখানে যদি আমার বলা হয় যে 1 কুলম্বের একটা বলরেখা দেওয়া আছে, এইখানে 1 কুলম্ব চার্জ দেওয়া আছে, আর এইখানে আমার দেওয়া আছে সে 2 কুলম্ব চার্জ। আচ্ছা, এখন যদি বলে যে এদের বলরেখা আঁকো, ওকে, তাহলে আমি কি বলবো? আচ্ছা, এটা যেহেতু চার্জের পরিমাণ কম, এখান থেকে বলরেখা বের হবে কম, তাই তো? জি ভাইয়া। এখান থেকে বলরেখা বের হবে কম। মনে করো আমি এরকম করে দিলাম, এইগুলো বলরেখা বের হয়েছে। আচ্ছা, এখন বলো তো এইখানে কি হবে? এইখানে যেহেতু চার্জ বেশি, তাহলে আমি এখানে দেখাবো যে এইখানে যদি 5টা থাকে, তাহলে আমি এর যেহেতু ডাবল চার্জ আছে, তাহলে আমি এখানে 10টা দেখানোর চেষ্টা করব, মানে বেশি বেশি দেখানোর চেষ্টা করব এখানে। বিষয়টা বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, এখন এরকম দেখানোর চেষ্টা করব। মনে করো যে 10টার বেশি হলেও কোনো সমস্যা নেই, বাট ওর থেকে বেশি যে সেটা বোঝানোর চেষ্টা করব। এই যে এখন বলো এই বলরেখাটা এর দিকে কি আসবে? না। ধনাত্মক থেকে তো আসলে ঋণাত্মকের দিক যায়, এ তো ঋণাত্মক না। তখন কিন্তু এরা পরস্পরকে বিকর্ষণ করে এই দিকে চলে যাবে, এইদিকে চলে যাবে, এইদিকে চলে যাবে, এইদিকে চলে যাবে, এরকম করে চলে যাবে। এখন চলে কোথায় যাচ্ছে বলো তো? ঋণাত্মক চার্জের দিকে চলে যাবে। এদিকে যদি কোনো ঋণাত্মক চার্জ থাকে সেদিকে চলে যাবে, আর এও এদিক থেকে ঘুরে এইদিকে চলে যাবে। ওকে, এদিকে যদি আরেকটা থাকতো তো সেই ক্ষেত্রে আমরা বলতাম যে এটা এইভাবে ঘুরে এদিক দিয়ে চলে যেত। তাহলে মাঝখানে আমাদের একটা কি তৈরি হবে? একটা শূন্য জায়গা তৈরি হবে, যেখানে কোনো প্রভাব কাজ করবে না। সবাই কি বুঝতে পেরেছো ব্যাপারটা? জি ভাইয়া। জি ভাইয়া। মাঝখানে ফাঁকা অংশ তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা প্লাস দিয়ে আঁকি আর মাইনাস দিয়ে আঁকি আর যেভাবেই আঁকি না কেন, এটা কি করা যাবে না? পারা যাবে কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। আমাকে যদি বলে যে একটা হচ্ছে +2 কুলম্ব, একটা হচ্ছে -3 কুলম্ব, আমার যাই বলুক না কেন আমি কি আঁকতে পারবো না? হ্যাঁ। জি স্যার। তাহলে এইভাবে করে কিন্তু আমরা বলরেখার এই ব্যাপারটা এখানে করে ফেলতে পারি। তো এইটুকু কে কে বোঝো নাই বলো তো? আশা করি এই অংশটা তোমরা বুঝে ফেলেছো। আমি আপাতত এখানে শেষ করে দিব। হ্যাঁ বলো। আমরা যদি বাসা বাড়িতে যদি চুম্বক দিয়ে এটা দেখতে চাই তাহলে কেমনে দেখা যায়? চুম্বক দিয়ে অবশ্যই তুমি দেখতে পারবে। একটা চুম্বক রাখবা, রাখার পরে তুমি কি করবা, উপর থেকে লোহার গুঁড়া ছিটিয়ে দিবা ওই চুম্বকের উপরে।
দেখবা একটা প্যাটার্ন দেখা যাচ্ছে, এই প্যাটার্নটা তখন দেখতে পাবা। হ্যাঁ, জি ভাইয়া। ওকে। অথবা তুমি যদি এটা মনে করো যে ভিডিওটা দেখে নিতে চাও, তাহলে ওই অনলাইনে যে সার্চ দিবা যে হচ্ছে ইলেকট্রিক লাইন বা ইলেকট্রিক ফোর্স অফ লাইন এরকম টাইপের জিনিস লিখলে পরে তুমি এই ধরনের জিনিস দেখতে পাবা। ওকে। স্যার লোহার গোড়াটা কোথায় পাবো? লোহার গুঁড়াটা কোথায় পাবা? কোথায়? জি এটা স্যার। হচ্ছে তোমার ওই যে অনেক সময় লোহার রড কাটে। না, লোহার সাথে দেখবা যে হচ্ছে ওই যে মরিচা থাকে। হ্যাঁ, ওই মরিচার মধ্যে অনেক সময় লোহার গুণাগুণ থাকে। তো ওইখান থেকে তুমি কি করতে পারো, একটু কিছু দিয়ে হচ্ছে আশ্রয় নিতে পারো, ওখান থেকে ছোট ছোট গুঁড়া পাবা, দেখবা ওইটা দিয়েও ওই কাজ হবে। হ্যাঁ, তবে এটা দিয়ে জি স্যার। কম কাজ হবে, যদি একবারে ডিরেক্টলি গুঁড়া পাও তাইলে মনে করো যে বেশি ভালো কাজ হবে আর কি। তো এই হচ্ছে ঘটনা। আচ্ছা, এখন আমি জি স্যার। এখানে তোমাদের বইয়ের যে হচ্ছে কিছু ঘটনার সাথে একটু জাস্ট মিলাই দিচ্ছি যে আসলে আমি কতটুকু পড়াচ্ছি বা কোন জায়গায় ছিলাম, সেই জিনিসটা একটু দেখাই আমি আপাতত আজকে এখানেই শেষ করে দিব ক্লাসটা, আর বড় করব না। এই যে এইখানে আমি হচ্ছে এখনো কিন্তু আমি তড়িৎ বিভব, তারপরে হচ্ছে তোমার তড়িৎ তীব্রতা বা এই টাইপের কোনো কিছুর মধ্যে যাইনি। তোমাদের বইতে কিছু অঙ্কও আছে, ওইগুলোর মধ্যেও এখনো আমি যাইনি। আমি জাস্ট কিছু কনসেপ্ট তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আজকে যেটা আলোচনা করা হয়েছে সেটা নিয়ে একটু কথা বলে দিচ্ছি। এই যে বৈদ্যুতিক বল, এই বৈদ্যুতিক বলের এই বিষয়টা নিয়ে আমি কথা বলেছি। এখানেও কিন্তু এই যে এফ ইজিক্যাল টু জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার এই জিনিসটা এখানে উল্লেখ করেছে। তারপরে এখানে উল্লেখ করেছে এই যে আমরা যে সূত্রটা শিখলাম সেই সূত্রটা এখানে উল্লেখ করেছে। কে এর মানটা কেমনে আসছে সেই জিনিসটা উল্লেখ করেছে। এই যে কুলম্ব, এক কুলম্ব চার্জকে আসলে কিভাবে দেখায় সেই জিনিসটাও আমাদের এখানে ব্যাখ্যা করা আছে। এখানে আমাদের প্রোটন ইলেকট্রনের চার্জের কথা একটু বলা আছে। তারপরে এখানে একটা উদাহরণও দেওয়া আছে, এটাও তুমি দেখে নিতে পারো। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা আমরা আজকে বুঝবো না, আমরা নেক্সটে আমরা অঙ্কগুলো বুঝবো। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেওয়া আছে, এটা আমার কাছে খুবই সুন্দর লাগে। তোমরা এটা সুন্দর করে বুঝবা, তাহলে এই অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক। আচ্ছা, তারপরে এই যে তড়িৎ ক্ষেত্রের ঘটনাটা একটু আলোচনা করেছি, হালকা একটু আলোচনা করেছি, ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারটা। তবে এইখানে এই যে এইটা নিয়ে আমি কিন্তু কথা বললাম আজকে। হ্যাঁ, এইটা নিয়ে কথা বলেছি, এই যে এই ঘটনা নিয়ে কথা বলেছি। এই যে এখানে আমাদের এর কিছু হচ্ছে নিয়ম আছে, যে পজিটিভ চার্জ থেকে বের হয়, কোন দিকে যে শেষ হয়, এই ঘটনাগুলোর মধ্যে আলোচনা করা আছে। এরপরে এই যে বলরেখাগুলো আঁকালে কেমন হবে সেই ঘটনাটা এখানে আমাদের এঁকে দেখাইছে। তোমাদের আঁকানোটাও শেখা লাগবে ঠিকঠাকভাবে। এই যে এখানে আঁকায় দেখাইছে আসলে কত বলরেখা কেমনে কেমনে হয়, এই জিনিসটা এখানে কিন্তু দেখাইছে। বুঝতে পারছো? এই যে প্লাস কিউ, আর এটা হচ্ছে +2q, এই যে এই সরি -2q, এই জিনিসটা এইভাবে করে আমাদের দেখাইছে আর কি। ওকে, তো বিষয়টা এইভাবে দেখানো যায়। তো যাই হোক, আমি এখানে যে বিষয়টা এই যে বলরেখা পর্যন্ত দেখালাম, আমরা নেক্সট দিন হচ্ছে এই যে তড়িৎ বিভব, তারপরে তড়িৎ তীব্রতা, বিভব পার্থক্য, তড়িৎ তীব্রতা, তারপরে এই যে ধারক আর কিছু জিনিসপত্র বাকি আছে সেই জিনিসগুলো। এই যে এখানে আমাদের আরেকটা জিনিস ভ্যান ডি গ্রাফ মেশিন আছে, এই জিনিসটাও আমি দেখানোর চেষ্টা করব। আর লাস্টে দেখো এই অধ্যায়ে কিন্তু এই যে আমি যে ঘটনাটা বললাম সেই টাইপের, এই যে এখানে দেখো, এই যে দেখো এখানে কি প্রশ্ন করেছে, বুঝতে পেরেছো এই জিনিসটা? বলছে যে এই যে যে তিনটা চার্জ আছে, তিনটা চার্জ তো তিন জায়গায় রাখা আছে, এটা 2 কুলম্ব, এটা -1 কুলম্ব, এটা হচ্ছে 1 কুলম্ব। এখন তোমাকে এখানে বলছে যে তিনটি চার্জের মধ্যে যে বলরেখা তার চিত্র এঁকে দেখাও। তো তোমাদের এই কাজটা একটু আমি বাসায়ের জন্য দিচ্ছি, এইটা একটু তোমরা চিত্র আঁকবা, চিত্র এঁকে গ্রুপে দিবা। হ্যাঁ, ওকে। জি স্যার। তো তোমরা এই কাজগুলো একটু করে ফেলবা। এরপরে হচ্ছে আমরা নেক্সট দিন হচ্ছে এরপর থেকে আলোচনা করব, এবং কেমিস্ট্রিও নেক্সট দিন পড়াবো। আজকে বেশি একটা ক্লাসে আমাদের অনেক সময় চলে গেছে। যাই হোক, স্যার বলরেখাটা কি পেন্সিল দিয়ে আঁকবো? হ্যাঁ, পেন্সিল দিয়ে আঁকতে পারো, কলম দিয়ে আঁকতে পারো, যে কোনো একটা সিস্টেমে আঁকলেই হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে। জি স্যার। আপাতত আমরা এখানেই ক্লাস শেষ করতেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে